শুরু করছি ভেক্টর অ্যানালিসিসের লেকচার বা ভেক্টর অ্যালজেব্রাও বলা যায় এই চ্যাপ্টারকে। ভেক্টর খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথামেটিক্যাল টুল ফিজিক্সের জন্য, কারণ ফিজিক্সের প্রচুর ফিজিক্যাল কোয়ান্টিটি এরকম রয়েছে যেগুলো ভেক্টর কোয়ান্টিটি। তো সেগুলো রিলেটেড যে নিউমেরিক্যালসগুলো থাকে বা সেগুলো রিলেটেড যে প্রবলেমগুলো সলভ করতে হয়, সেখানে ভেক্টরের অ্যাপ্লিকেশন প্রচণ্ড দরকার হয়। তাই এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে শিখতে হবে। বিশেষ করে মেকানিক্সের অনেকটা পার্ট এবং পরে 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্স এবং ম্যাগনেটিজমের অনেকটা পার্ট ভেক্টর ডিপেন্ডেন্ট। সুতরাং এই চ্যাপ্টারটা প্রচণ্ড ভালোভাবে শেখা দরকার। তাই এখানে আমরা আলোচনা করব ভেক্টরের কিছু বেসিক প্রপার্টি নিয়ে, তারপর ভেক্টর অ্যাডিশন কত রকমের হয় এবং কিভাবে হয়, ভেক্টরকে কী করে রিজলভ করা যায় তার বিভিন্ন কম্পোনেন্টে, ডিফারেন্ট কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর, এক্স ওয়াই জেড তিনটে যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার কোঅর্ডিনেট অ্যাক্সিস রয়েছে 3 ডাইমেনশনে, সেই বরাবর কোনো একটা ভেক্টরকে কী করে রিজলভ করা যায় বা কম্পোনেন্ট ওয়াইজ ভাঙা যায়। রিজলভ করা বা মানে হচ্ছে কম্পোনেন্টে ভেঙে দেওয়া। আর হচ্ছে ভেক্টরের প্রোডাক্ট রুল, যে দুখানা আছে, ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট রুল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তা প্রথমেই হচ্ছে ভেক্টরের বেসিক প্রপার্টি। আমরা জানি যে স্কেলার আর ভেক্টর দু ধরনের কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি ভাগ করা যায় ম্যাগনিটিউড আর ডিরেকশনের উপর বেস করে। যেসব ফিজিক্যাল কোয়ান্টিটির শুধুমাত্র ম্যাগনিটিউড রয়েছে, কোনো রকম ডিরেকশন নেই, বা যেসব ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করার জন্য ডিরেকশনের প্রয়োজন হয় না, ডিরেকশন স্পেসিফাই করার প্রয়োজন হয় না, শুধুমাত্র ম্যাগনিটিউড দিয়েই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে স্পেসিফাই করা যায়, সেই সব ফিজিক্যাল কোয়ান্টিটিকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি। যেমন মাস, কোনো অবজেক্টের মাস স্পেসিফাই করার জন্য আমাকে শুধু সেই মাসের ম্যাগনিটিউডটা বললেই যথেষ্ট, তার কোনো ডিরেকশন প্রয়োজন হয় না। মাসটা কোন দিকে এরকম কিছু মাসের সাথে কোনো ডিরেকশন রিলেটেড নয় বা অ্যাসোসিয়েটেড নয়। তাই মাস হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তেমনি কোনো একটা অবজেক্টের স্পিড, আমরা যখন স্পিড স্পেসিফাই করব কোনো অবজেক্টের, তখন আমার কোনো ডিরেকশনের প্রয়োজন হবে না। কিন্তু স্পিডের সাথে যদি আমি ডিরেকশন ইনক্লুড করি, তখন যে ফিজিক্যাল কোয়ান্টিটি হয়ে যায় সেটা হচ্ছে ভেলোসিটি। সুতরাং স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, আর স্পিডের করেসপন্ডিং ভেক্টর কোয়ান্টিটিটা হচ্ছে ভেলোসিটি, যার সাথে শুধু ম্যাগনিটিউড নয়, ডিরেকশনও স্পেসিফাই করতে হবে। তেমনি ভলিউম, কোনো একটা অবজেক্টের ভলিউমের সাথে কোনো রকম ডিরেকশনের ইনফরমেশন রিলেটেড নয়। ভলিউমে কোন দিকে, নর্থে নাকি সাউথে, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, অ্যালং এক্স অ্যাক্সিস না অ্যালং ওয়াই অ্যাক্সিস, এসব কিছু হয় না। ভলিউম ইজ ভলিউম, জাস্ট ম্যাগনিটিউড ইজ এনাফ। তাই ভলিউমে একটা স্কেলার কোয়ান্টিটি। আর ভেক্টর কোয়ান্টিটিগুলো হচ্ছে যেসব ফিজিক্যাল কোয়ান্টিটির শুধু ম্যাগনিটিউড বললে আমার ইনফরমেশনটা ইনকমপ্লিট থেকে যায়। আমাকে ম্যাগনিটিউডের সাথে সেই ফিজিক্যাল কোয়ান্টিটি যে রিলেটেড ডিরেকশনটা বা অ্যাসোসিয়েটেড ডিরেকশনটা, সেই ডিরেকশনটাকেও স্পেসিফাই করতে হয়, নইলে আমার সেই ফিজিক্যাল কোয়ান্টিটি সম্বন্ধে যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা ইনকমপ্লিট থেকে যাবে। তা সেই ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটিকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি, যার ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই ইম্পর্টেন্ট এবং দুটোকেই স্পেসিফাই করতে হবে আমাকে কমপ্লিটলি ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে যদি এক্সপ্রেস করতে হয়। যেমন ডিসপ্লেসমেন্ট, কোনো একটা অবজেক্টকে ডিসপ্লেস করা হলো, তা ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ ডিসপ্লেসমেন্টের সাথে একটা ডিরেকশন অ্যাসোসিয়েটেড থাকতে হবে, নইলে ইনফরমেশনটা ইনকমপ্লিট। কোনো একটা অবজেক্টকে সরালাম, কোন দিকে সরালাম, নর্থে না ইস্টে, নাকি আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড, নাকি অ্যালং এক্স অ্যাক্সিস, এই ইনফরমেশনগুলো না থাকলে ডিসপ্লেসমেন্ট যে ফিজিক্যাল কোয়ান্টিটি সেটা ইনকমপ্লিট থেকে যায়। তাই ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেলোসিটিও তাই। একটা কার, তার ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ধরা যাক, বা 10 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে কারটা 10 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে বা 10 মিটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে শুধু যদি বলি কোনো একটা কারের ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, তাহলে কিন্তু আমার ইনফরমেশনটা ইনকমপ্লিট থেকে গেল। আমাকে বলতে হবে যে গাড়িটা কোন দিকে যাচ্ছে ওই 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে, ডিরেকশনটা স্পেসিফাই করতে হবে,
নইলে ভেলোসিটির ইনফরমেশনটা ইনকমপ্লিট থেকে যায়। ফোর্সের ক্ষেত্রেও তাই, কোনো একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে 10 নিউটন, শুধু এইটুকু বললে ফোর্সের যে ইনফরমেশন সেটা ইনকমপ্লিট থেকে যায়। আমার তার সাথে ডিরেকশনও বলতে হবে, যে ফোর্সটা কোন ডিরেকশনে অ্যাক্ট করছে, তবেই আমার গোটা ফিজিক্যাল কোয়ান্টিটিটা কমপ্লিটলি এক্সপ্রেস করা হবে। তাই যেসব ফিজিক্যাল কোয়ান্টিটি কমপ্লিটলি এক্সপ্রেস করার জন্য ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই লাগে একসাথে, তাদের বলা হয় ভেক্টর কোয়ান্টিটি, যেমন ফোর্স, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট। আর ভেক্টর কোয়ান্টিটি লেখার নিয়মটা হচ্ছে, যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে ভেক্টর হিসেবে আমরা লিখতে চাই তাদের সিম্বল লিখে মাথায় একটা অ্যারো সাইন, বাদিক থেকে ডান দিকে একটা অ্যারো সাইন সেই সিম্বলগুলোর মাথায়, এইভাবে ভেক্টরকে এক্সপ্রেস করা হয়। এখানে বিভিন্ন এই ছবিতে কিছু ভেক্টর দেওয়া রয়েছে, এগুলো সব ভেলোসিটি ভেক্টর। মিটার পার সেকেন্ড হচ্ছে ইউনিট। যেমন 1 মিটার পার সেকেন্ড যে ভেলোসিটিটা, সেটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে একটা আছে, আরেকটা আছে হচ্ছে লেফট টু রাইট। একটা 2.5 মিটার পার সেকেন্ড আছে লেফট টু রাইট, আর একটা 3 মিটার পার সেকেন্ড আছে, সেটা আবার হরাইজন্টাল যে লাইন তার সাথে একটা অ্যাঙ্গেলে রয়েছে। সুতরাং ভেলোসিটি শুধুমাত্র ম্যাগনিটিউড বললে ইনকমপ্লিট থেকে যায়, সাথে তার ডিরেকশনও বলতে হয়। যে কোনো ভেক্টর কোয়ান্টিটিরই শুধু ম্যাগনিটিউড বললে ইনকমপ্লিট থেকে যায়, সাথে তার ডিরেকশন বলতে হবে, তবেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা কমপ্লিটলি এক্সপ্রেস করা হবে। এবার হচ্ছে ভেক্টর কিছু কিছু ক্ষেত্রে বেসিক স্কেলারের রুল মেনে চলে। বেসিক স্কেলারের রুল মানে বেসিক অ্যালজেব্রা রুল। কিছু কিছু ক্ষেত্রে মেনে চলে, বেশিরভাগ ক্ষেত্রেই মানে না। যেমন 3 + 2 = 5, বেসিক নাম্বার অ্যালজেব্রাতে আমরা এটা জানি। 3 যদি একটা নাম্বার হয়, 2 যদি একটা নাম্বার হয়, তাহলে 3 + 2 হচ্ছে 5। কিন্তু আমি যদি বলি যে কোনো একটা গাড়ির ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড, আরেকটা গাড়ি আছে তাদের ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, তাহলে এবার আমি দুটো গাড়ির ভেলোসিটি যোগ করতে চাই, আমি কিন্তু ইজিলি 3 + 2 5 লিখতে পারবো না। কারণ আমাকে আগে জানতে হবে গাড়িগুলোর ডিরেকশন কোন দিকে। গাড়িগুলো যদি একই ডিরেকশনে ট্রাভেল করে, তাহলে দুটো গাড়ির ভেক্টর সাম যদি করি, তাহলে 3 + 2 করতে পারি। সেটা আমাকে ভেক্টর অ্যালজেব্রা রুল মেনে করতে হবে। মোদ্দা কথা হচ্ছে, স্কেলার নাম্বারের ক্ষেত্রে যেমন দুটো নাম্বারকে জাস্ট যোগ বা বিয়োগ যেভাবে করি, 3 + 2 5, 10 - 7 3, সেরকম বেসিক প্লাস মাইনাস রুল ডিরেক্টলি আমরা ভেক্টরের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না। ভেক্টর যোগ বা বিয়োগ করতে হলে শুধু ভেক্টরের ম্যাগনিটিউড না, ভেক্টরগুলো ডিরেকশন সম্বন্ধে আমাদের জানতে হবে, এবং ভেক্টরের যোগ বিয়োগ করার কিছু স্পেসিফিক রুল রয়েছে, ভেক্টর অ্যালজেব্রার রুল। সেই রুলগুলো ওই ভেক্টরের ডিরেকশনকে ইনক্লুড করেই ডিরাইভ করা হয়েছে। সেই রুলগুলো মেনেই আমরা ভেক্টরের অ্যাডিশন, সাবট্রাকশন এসব করব। নর্মাল ইন্টিজার বা নর্মাল নাম্বারের মতো যোগ বিয়োগ ভেক্টরের ক্ষেত্রে সবসময় করা সম্ভব নয়। কিছু কিছু স্পেশাল কেস আছে যেখানে সেটা করা যায়, সবসময় করা যাবে না। এবার হচ্ছে ইকুয়ালিটি অফ ভেক্টর। দুটো ভেক্টর ইকুয়াল কখন বলবো? ওই যে বললাম, ধরা যাক একটা অবজেক্টের মাস 3 কিলো, আর একটা অবজেক্টের মাস 3 কিলো, তাহলে কি আমরা বলতে পারি খুব সহজেই যে দুটো অবজেক্টের মাস সেম? কিন্তু এবার একটা অবজেক্টের ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড, আরেকটা অবজেক্টের ভেলোসিটিও 3 মিটার পার সেকেন্ড। আমরা কিন্তু চট করে বলে ফেলতে পারবো না দুটো অবজেক্টের দুটো যে ভেলোসিটি ভেক্টর, সেই ভেলোসিটি ভেক্টর দুটো ইকুয়াল। কারণ ইকুয়াল তখনই হবে যখন তাদের ডিরেকশনটাও সেম হবে। যদি একটা কারের ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ হয়, আরেকটা কারের ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে এই দুটো ভেলোসিটি ভেক্টর ইকুয়াল। এটা বলতে পারবো না। তাহলে দুটো ভেক্টর ইকুয়াল হওয়ার জন্য শুধু তাদের ম্যাগনিটিউড সেম হলে হবে না, তাদের ডিরেকশনও সেম হতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভেক্টর, কোনো একটা ভেক্টরকে ম্যাগনিটিউড চেঞ্জ না করে এবং ডিরেকশন চেঞ্জ না করে আমি যদি শুধু তাকে শিফট করি, যেমন এই যে লেফটের যে সেটা ছবিটা, তাতে দেখা যে ভেক্টরটাকে ডিরেকশন চেঞ্জ করিনি, জাস্ট একটুখানি সামনের দিকে মুভ করেছি, ম্যাগনিটিউডও চেঞ্জ হয়নি, ডিরেকশনও চেঞ্জ হয়নি, তাহলে কিন্তু ভেক্টরটা আনঅল্টার্ড থেকে গেল, ভেক্টরটা কিন্তু চেঞ্জ হলো না, ভেক্টরটা যা ছিল তাই থেকে গেল। তেমনি এই ভেক্টরটা
যেদিকে মুভ করা ছিল সেই দিকেই মুভ করা আছে, শুধু একটু প্যারালালি শিফট করানো হয়েছে এবং ম্যাগনিটিউডও সেম আছে। এখানেও কিন্তু ভেক্টর চেঞ্জ হয়ে গেল না। সুতরাং কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশন সেম রেখে আমরা যদি ভেক্টরটাকে শিফট করাই প্যারালালি বা কোনো একটা ভাবে প্যারালাল ট্রান্সলেশন যদি করি বা ফরওয়ার্ড ট্রান্সলেশন যদি করি, তাহলে কিন্তু ভেক্টরটা চেঞ্জ হয় না। ভেক্টর চেঞ্জ হওয়া মানে আইদার ম্যাগনিটিউড অর ডিরেকশন অর বোথ চেঞ্জ হতে হবে, তবেই ভেক্টরটা চেঞ্জ হবে। এবার হচ্ছে কোনো একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করতে চাই, কি করে করব? কিছুই না, কোনো একটা ভেক্টর রয়েছে ধরলাম এ, সেই ভেক্টরের ম্যাগনিটিউড ধরলাম এ, শুধু এ। এইখানে কিন্তু এই যে দুটো ডিফারেন্স, যখন এ কে ভেক্টর বলে ডিনোট করছি মাথায় অ্যারো দিয়েছি, যখন তার শুধু ম্যাগনিটিউড লিখছি তখন শুধু এ লিখছি। এবার তাকে আমি একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো, একটা ভেক্টরকে একটা স্কেলার নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো, নাম্বারটা হচ্ছে কে। তাহলে কি হবে? আমি একটা নতুন ভেক্টর পাবো, কারণ ম্যাগনিটিউডটা তো পাল্টে গেল। এ ভেক্টরের সাথে যদি আমি কে স্কেলার গুণ করি তাহলে এ ভেক্টরটার ম্যাগনিটিউডটা পাল্টে গেল, পাল্টে গিয়ে কি হলো? বি ভেক্টর হলো। তাহলে বি ভেক্টরকে এখন লিখতে পারি কে ইন্টু এ ভেক্টর। কখন ম্যাগনিটিউড চেঞ্জ হবে না? যদি কে এর ভ্যালু 1 হয়। আমরা জানি কোনো কিছুর সাথে 1 মাল্টিপ্লাই করা হলে সেটার ম্যাগনিটিউড পাল্টায় না। তেমনি কে যদি নট ইকুয়ালস টু 1 হয় তবেই এ ভেক্টরের ম্যাগনিটিউডটা পাল্টে যাবে এবং নতুন যে ভেক্টরটা হবে তার আমি নাম দিয়েছি বি। এগুলো সব সিম্বল, এমন না যে এ আর বি হয়। আমি যা খুশি লিখতে পারতাম, পি কিউ যা খুশি দিয়ে ভেক্টর ডিনোট করতে পারতাম। তা আমি এখানে একটা এ ভেক্টর নিয়েছি যার সাথে কে স্কেলার গুণ করেছি, তার জন্য নতুন একটা ভেক্টর তৈরি হয়েছে, ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়ে তার নাম দিয়েছি বি ভেক্টর। তা নতুন যে ভেক্টরটা তার ম্যাগনিটিউড কিন্তু কি হবে? এ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কে। তাহলে কোনো একটা ভেক্টর তার সাথে যদি কোনো একটা স্কেলার গুণ করি তাহলে নতুন যে ভেক্টর হয় তার ম্যাগনিটিউডটা হয় আগের ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু যে স্কেলার গুণ করেছি সেটা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার কে যদি পজিটিভ হয় তাহলে নতুন ভেক্টরটা আগের ভেক্টরের ডিরেকশনই থাকবে, চেঞ্জ হবে না। আর কে যদি নেগেটিভ হয় তাহলে আগের ভেক্টরটার উল্টো দিকে হয়ে যাবে বি, কারণ কোনো একটা ভেক্টরকে যদি আমি নেগেটিভ করে দিই তার মানে সেই ভেক্টরটার ডিরেকশন উল্টো হয়ে যায়। যেমন কোনো একটা ভেক্টর নর্থের, কোনো একটা কার নর্থের দিকে 10 মিটার পার সেকেন্ড স্পিডে মুভ করছে। আমি যদি ভেলোসিটি ভেক্টরটাকে -10 মিটার পার সেকেন্ড বলে লিখি তাহলে তার ডিরেকশনটা হয়ে যাবে সাউথ। কোনো একটা কার নর্থের দিকে 10 মিটার পার সেকেন্ড স্পিডে মুভ করছে, এই কথাটা যা মানে সেই কারটা সাউথের দিকে -10 মিটার পার সেকেন্ড স্পিডে মুভ করছে, এই কথাটারও একই মানে। তার মানে কোনো একটা ভেক্টর তার সামনে যদি আমি একটা মাইনাস বসিয়ে দিই তাহলেই সেই ভেক্টরটা ডিরেকশন কি হয়ে যায়? উল্টো হয়ে যায় বা একদম অপোজিট ডিরেকশনে হয়ে যায়। সেই জন্য কে এর ভ্যালু পজিটিভ হওয়া মানে বি আর এ এই দুটো ভেক্টরের ডিরেকশন সেম, কিন্তু কে এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে বি আর এ এই দুটো ভেক্টরের ডিরেকশন কি একটা আরেকটার অপোজিট। এটাই লেখা আছে যে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে ভেক্টরটা পুরোপুরি অপোজিটলি ডিরেক্টেড হয়ে যায়, ডিরেকশন ইনভার্ট করে যায়। তাই এ ভেক্টর আর -এ ভেক্টর এদের ম্যাগনিটিউড ইকুয়াল কিন্তু ডিরেকশন হচ্ছে অপোজিট। আচ্ছা, এবার হচ্ছে এ একটা ভেক্টর যার ম্যাগনিটিউড এ, আর এন ক্যাপ হচ্ছে এমন একটা ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড 1 আর ডিরেকশন হচ্ছে এ ভেক্টরের দিকে। তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর হচ্ছে তার ম্যাগনিটিউড আর এন ক্যাপ হচ্ছে এ ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর যেটা এ ভেক্টরের ডিরেকশনকে স্পেসিফাই করছে। আরো ভেঙে বলছি, কোনো একটা ভেক্টরের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ম্যাগনিটিউড পার্ট, একটা হচ্ছে ডিরেকশন পার্ট। তাহলে সেই ভেক্টরটাকে যখন আমি রিপ্রেজেন্ট করব আমাকে দুটো পার্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, ম্যাগনিটিউড পার্ট আর ডিরেকশন পার্ট। এবার এই যে এ ভেক্টর এর ম্যাগনিটিউডটাকে স্পেসিফাই করছে এ, তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেড হচ্ছে এই স্মল এ দিয়ে। তাহলে ডিরেকশনটা কি দিয়ে রিপ্রেজেন্টেড হবে? সেই ডিরেকশনটা রিপ্রেজেন্ট করছে এন ক্যাপ বলে একটা ইউনিট ভেক্টর। তাহলে কোনো একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড আর ডিরেকশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, তার ম্যাগনিটিউড আর সেই ভেক্টরটারই ডিরেকশনে আরেকটা ইউনিট ভেক্টর, এই দুটোর মাল্টিপ্লিকেশনে। কেন ইউনিট ভেক্টর দিয়ে ম্যাগনিটিউডকে গুণ করা হয়েছে? তার কারণ এ যদি ম্যাগনিটিউড স্পেসিফাই করে এ ভেক্টরের, আর এন ক্যাপ যদি ডিরেকশন স্পেসিফাই করে,
তাহলে আমি চাইবো এন ক্যাপের ম্যাগনিটিউড যেন 1 হয়, নইলে এন ক্যাপকে যখন আমি এই স্মল এর সাথে মাল্টিপ্লাই করব তাহলে তো এ ভেক্টরের ম্যাগনিটিউড পাল্টে যাবে, কারণ আমি তো আগেই বলেছি যে এ ভেক্টরের ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করে স্মল এ আর ডিরেকশন রিপ্রেজেন্ট করে এন ক্যাপ। তাহলে এন ক্যাপ যে ভেক্টরটা তার নিজের যদি আবার কোনো ম্যাগনিটিউড থাকে 1 ছাড়া, তাকে যদি আমি স্মলের সাথে মাল্টিপ্লাই করি তাহলে তো স্মলের ম্যাগনিটিউডটা পাল্টে গেল। সেই জন্য কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউডের সাথে তার ডিরেকশন স্পেসিফাই করার জন্য যে আরেকটা ভেক্টর আমি মাল্টিপ্লাই করব, সেই ভেক্টরটার ম্যাগনিটিউড হতে হবে 1, যাতে অরিজিনাল ভেক্টরের ম্যাগনিটিউডে কোনো রকম চেঞ্জ না হয়। তাহলে কোনো একটা ভেক্টরকে স্পেসিফাই করার জন্য কি করব, তার ম্যাগনিটিউড ইনটু সেই ভেক্টরের ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর মানে এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে 1। তাহলে ইউনিট ভেক্টরকে কি করে লিখতে পারি আমি, কোনো ভেক্টর ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড। তাহলে যে কোনো ভেক্টরের ডিরেকশনের ইউনিট ভেক্টর মানে হচ্ছে সেই ভেক্টরটা ডিভাইডেড বাই সেই ভেক্টরের ম্যাগনিটিউডটা। যেমন এ ভেক্টরের অ্যালং যে ইউনিট ভেক্টর আমি এখানে এন ক্যাপ দিয়ে লিখেছি, এই যে ওপরে যে ছোট্ট মতো এই সিম্বলটা, এটাকে বলে ক্যাপ বা হ্যাট। ক্যাপ বলাটা বেশি চালু। এন এর মাথায় এরকম মানে হচ্ছে এন ক্যাপ, ক্যাপ মানে টুপি আর কি, সেরকম ক্যাপ। তাহলে এন ক্যাপ হচ্ছে এ ভেক্টরের ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর। সেই এন ক্যাপ কি করে পাবো, এ ভেক্টর বাই তার ম্যাগনিটিউড। তাহলে যে কোনো ভেক্টরের ডিরেকশনে যে ইউনিট ভেক্টরটা থাকে সেই ইউনিট ভেক্টরটাকে বের করা হয় সেই ভেক্টরটার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে। ধরা যাক কোনো একটা ফোর্স দেওয়া আছে যেটা ভেক্টর, সেই ফোর্সের ডিরেকশনটা কি করে বার করব, ডিরেকশন বার করা মানে হচ্ছে সেই ফোর্সের ডিরেকশনে ইউনিট ভেক্টর বার করা। তাহলে সেই ফোর্সের ডিরেকশনে ইউনিট ভেক্টর বার করব হচ্ছে সেই ফোর্স ভেক্টরটা ডিভাইডেড বাই সেই ফোর্স ভেক্টরের ম্যাগনিটিউড। এবার কি করে সেই ভেক্টরের ম্যাগনিটিউড আমরা সেই ভেক্টরটা থেকে আলাদা করব, এই সব ব্যাপার আমরা আস্তে আস্তে শিখবো এই লেকচারে। আচ্ছা, ভেক্টরকে মেনলি দুটো ভাগে ভাগ করা হয় আমাদের ফিজিক্সের প্রয়োজন মতো। ফিজিক্সের যে ভেক্টরের অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে একটা ধরনের হচ্ছে পোলার ভেক্টর, আরেকটা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। পোলার ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরটা সাইন চেঞ্জ করে যায় যদি আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাইন চেঞ্জ করে ফেলি। তার মানে এমন একটা ভেক্টর কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাইন চেঞ্জ করলে যার সেই ভেক্টরটা সাইনও চেঞ্জ হয়ে যাবে, তাহলে সেটাকে বলে পোলার ভেক্টর। একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক এই যে ছবিতে, বাঁদিকের ছবিতে যে ভেক্টরটা রয়েছে সেই ভেক্টরটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, এই আর ভেক্টর পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। তাহলে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে, 90 মাইনাস থিটা। পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যদি থিটা অ্যাঙ্গেল করে আর ভেক্টরটা, তাহলে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের সাথে 90 মাইনাস থিটা অ্যাঙ্গেল করে আছে। এইবার আমি যদি এই এক্সটাকে ঘুরিয়ে দিই এ পাশে আর ওয়াইটাকে এই দিকে ঘুরিয়ে দিই, তাহলে এখন এই দিকটা, বাঁ দিকটা হয়ে যাবে আমার পজিটিভ এক্স অ্যাক্সিস, আর ডান দিকটা হয়ে যাবে, এই নিচের দিকটা হয়ে যাবে আমার পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে এই ভেক্টরটা এখন রয়েছে ফার্স্ট কোয়াড্রেন্টে। আমি যদি এক্সটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিই আর ওয়াইটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিই, তখন এইটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এই জায়গাটা সেকেন্ড কোয়াড্রেন্ট, আর এই এখন ভেক্টরটা যেখানে রয়েছে সেটা তখন কি হয়ে যাবে, থার্ড কোয়াড্রেন্ট হয়ে যাবে। তাহলে ভেক্টরটা ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে কোন কোয়াড্রেন্টে চলে যাবে, থার্ড কোয়াড্রেন্টে। কখন, যখন আমি এক্স আর ওয়াইকে রিভার্স করে দেবো। এইবার আমি যদি এক্স আর ওয়াইকে রিভার্স না করে ভেক্টরটাকে রিভার্স করে দিই, মানে ভেক্টরটাকে উল্টে দিলাম, ভেক্টরটা অরিজিন থেকে এই দিক বরাবর গেছে, উল্টে দেওয়া মানে অরিজিন থেকে এই নিচের দিকে কোনাকুনি যাবে। তার নিচের দিকে কোনাকুনি গেলে ভেক্টরটা কোন কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে। তার মানে ভেক্টরটাকে যদি রিভার্স করি তাহলে ভেক্টরটার পজিশন যা হবে, ভেক্টরটাকে এক রেখে যদি আমি কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলোকেও রিভার্স করি তাহলেও ভেক্টরটার পজিশন তাই হবে। আমি যদি এক্স আর ওয়াইকে ঘুরিয়ে দিই ভেক্টরটাকে একই জায়গায় রেখে, তাহলে হিসেব করে দেখা যাবে ভেক্টরটা থার্ড কোয়াড্রেন্টে চলে গেছে। আবার যদি এক্স ওয়াইকে এক রেখে ভেক্টরটাকে উল্টো করে দিই, রিভার্স করে দিই, তখন দেখবো যে ভেক্টরটা কোথায় চলে গেছে, থার্ড কোয়াড্রেন্টেই চলে গেছে। তার মানে পোলার ভেক্টর যেগুলো, এই ধরনের ভেক্টরগুলো, এগুলোকে যদি আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিস রিভার্স করে দিই তাহলে ভেক্টরটাও কি হয়,
উল্টে যায় বা রিভার্স হয়ে যায় বা সাইন চেঞ্জ করে, প্লাস পজিটিভ থেকে নেগেটিভ সাইন হয়ে যায়, এই ধরনের ভেক্টরগুলোকে বলে পোলার ভেক্টর। আমরা মোটামুটি ফিজিক্সের যতগুলো ভেক্টর শিখবো, খুব কম ভেক্টর আছে যেগুলো পোলার ভেক্টর নয়, অ্যাক্সিয়াল ভেক্টর, বেশিরভাগই পোলার ভেক্টর। আরেকটা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর, যেটা আমি হেডিংয়ে লিখেছি, সেটা আরেকটা নাম হচ্ছে সিউডো ভেক্টর। এই সিউডো ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর মানে হচ্ছে এরা অ্যাকচুয়ালি ভেক্টর নয়, মানে অ্যাকচুয়াল ভেক্টর নয়। মানে সিউডো কেন বলা হচ্ছে, কারণ মানে কোনো পার্টিকেলে কোনো অবজেক্টের সাথে বডিলি অ্যাসোসিয়েটেড নয় এই ভেক্টরগুলো। এই ভেক্টরগুলো কোনো একটা অবজেক্টের অন্যান্য ভেক্টরের অ্যাপিয়ারেন্সের জন্য এই ভেক্টরগুলো অ্যাপিয়ার করে। সেই ভেক্টরগুলো না থাকলে এই সিউডো ভেক্টর অ্যাপিয়ারই করতো না, বা অ্যাক্সিয়াল ভেক্টর অ্যাপিয়ারই করতো না। তাহলে কিছু পোলার ভেক্টর এক্সিস্ট করলে তবেই অ্যাক্সিয়াল ভেক্টর এক্সিস্ট করে, সেই পোলার ভেক্টরগুলো না থাকলে অ্যাক্সিয়াল ভেক্টরগুলো এক্সিস্ট করবেই না। সেই জন্য এই ধরনের ভেক্টরের আরেকটা নাম হচ্ছে সিউডো ভেক্টর। যেমন অ্যাঙ্গুলার ভেলোসিটি বা টর্ক, টর্কের কথাটা আমি আপাতত বলি, অ্যাঙ্গুলার ভেলোসিটি পরে যখন রোটেশনাল চ্যাপ্টার পড়াবো তখন ইলাবোরেটলি বলবো। টর্ক লোকজনের 9-10-এও ছিল স্টুডেন্টদের, তাই বুঝতে পারবে। টর্ক হচ্ছে কোনো একটা ফোর্স আর কোনো একটা অ্যাক্সিস থেকে সেই ফোর্সের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এর প্রোডাক্ট। ভেক্টরের ক্ষেত্রে বলতে পারি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে যেটা হয় সেটাই হচ্ছে টর্ক। তার মানে টর্কের কোনো আলাদা এক্সিস্টেন্স নেই। কোনো একটা সিস্টেমে বা কোনো একটা অবজেক্টের মধ্যে টর্ক তখনই এক্সিস্ট করে যখন সেই টর্কের মধ্যে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয় এবং সেই ফোর্সটা কোনো একটা অ্যাক্সিস থেকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সে থাকে, তবেই সেই সিস্টেমে টর্ক অ্যাপিয়ার করে। তাহলে ওই ফোর্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই ভেক্টরগুলো এক্সিস্ট না করলে টর্ক এক্সিস্ট করতো না। সেই জন্য অ্যাক্সিয়াল ভেক্টরগুলো হচ্ছে পোলার ভেক্টরের ওপর, অ্যাক্সিয়াল ভেক্টরগুলো যতগুলো অ্যাক্সিয়াল ভেক্টর রয়েছে সবকটাই হচ্ছে কোনো না কোনো পোলার ভেক্টরের এক্সিস্টেন্সেই অ্যাপিয়ার করে, ডিপেন্ডেন্ট, পোলার ভেক্টরের ওপর ডিপেন্ডেন্ট। এই জন্য এগুলোকে বলা হয় সিউডো ভেক্টর। এরা পুরোপুরি ভেক্টর নয়, এরা অন্যান্য পোলার ভেক্টরের উপর ডিপেন্ডেন্ট বলে এদেরকে বলা হয় সিউডো বা অ্যাক্সিয়াল ভেক্টর। আচ্ছা, এবার হচ্ছে আসি ভেক্টর অ্যাডিশন। আমি বললাম যে নর্মাল ইন্টিজারের যোগ করে দিলাম, বিয়োগ করে দিলাম, বা স্কেলার কোয়ান্টিটি যেভাবে যোগ বিয়োগ করে, মাস যোগ করে নতুন মাস পেলাম, ভলিউম যোগ বিয়োগ করে নতুন ভলিউম পেলাম, সেইভাবে ভেক্টরের সাম বা ডিফারেন্স বার করা যায় না। কিছু ল আছে, সেগুলো ফলো করতে হয়, কারণ এখানে শুধু ম্যাগনিটিউড নেই, এর সাথে ডিরেকশনও অ্যাসোসিয়েটেড রয়েছে। যদি এই ভেক্টর অ্যাডিশনের বেশ কিছু রুল রয়েছে। প্রথমটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, খুব সহজ ল। এই অ্যাকচুয়ালি ল কিন্তু অনেকগুলো নয়, আমি এখানে হয়তো ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল, তারপর আরো কি সব আছে, পলিগন ল, এসব লিখছি বটে, কিন্তু ল অ্যাকচুয়ালি একটাই, সেটা কিন্তু ট্রায়াঙ্গেল লয়। একটু ভালো করে দেখলেই বোঝা যাবে। সুতরাং এই ট্রায়াঙ্গেল লটাই ভালো করে শিখতে হবে। বাকি সবকটাই ল কিন্তু ট্রায়াঙ্গেল লয়েরই বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন, তাই ট্রায়াঙ্গেল লটা খুব ভালোভাবে শেখা দরকার। কি জিনিস ট্রায়াঙ্গেল ল? বলছে যদি দুটো ভেক্টরকে কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে রিপ্রেজেন্ট করি এবং সেম সেন্সে রিপ্রেজেন্ট করি, এখানে সেন্স কথাটার মানে হচ্ছে আইদার ক্লকওয়াইজ নেওয়া হচ্ছে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ নেওয়া হচ্ছে। সেন্স মানে এখানে আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সেম সেন্সে মানে যে দুটো ভেক্টরের কথা বলছি সেই দুটো ভেক্টর হয় দুটোই ক্লকওয়াইজ অথবা দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বলছে ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড বাই টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইডকে দুটো ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি যারা সেম সেন্সে নেওয়া হয়েছে, যাদের মানে দুটোই ক্লকওয়াইজ অথবা দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ওই ট্রায়াঙ্গেলের যে থার্ড সাইডটা রয়েছে সেই থার্ড সাইডটা ওই ভেক্টর দুটো রেজাল্টেন্ট হিসেবে আমরা লিখতে পারি। রেজাল্টেন্ট মানেই হচ্ছে অ্যাকচুয়ালি দুটো ভেক্টরকে যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে তার রেজাল্টেন্ট। তাহলে দুটো ভেক্টরের যে রেজাল্টেন্ট, সেই রেজাল্টেন্টটা হচ্ছে ওই ট্রায়াঙ্গেলেরই থার্ড সাইড দিয়ে রিপ্রেজেন্টেড করা হবে, কিন্তু ওই রেজাল্টেন্টটা নেওয়া হবে অপোজিট ডিরেকশনে বা অপোজিট সেন্সে। মানে আগের দুটো ভেক্টর যদি আমরা ক্লকওয়াইজ নিয়ে থাকি তাহলে তাদের রেজাল্টেন্টটার ডিরেকশন হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আগের দুটো ভেক্টরকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে থাকি তাহলে তাদের রেজাল্টেন্টটা হবে ক্লকওয়াইজ। এবার প্রশ্ন উঠতেই পারে যে কেন দুটো ভেক্টরকে ক্লকওয়াইজ নিলে তার রেজাল্টেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ,
বা দুটো ভেক্টরকে অ্যান্টি ক্লকওয়াইজ নিলে তার রেজাল্টেন্ট ক্লকওয়াইজ। এটা ইলাবোরেটলি জিওমেট্রি দিয়ে ভেঙে প্রুফ করা যায়, কিন্তু সেই প্রুফটা এখানে প্রয়োজন নেই। এখানে আমার এই কনসেপ্টটাই প্রয়োজন যে কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড যদি দুটো ভেক্টর একই সেন্সে নেওয়া বা একই ডিরেকশনে নেওয়া দুটো ভেক্টর দিয়ে রিপ্রেজেন্টেড করি, তাহলে ওই ট্রায়াঙ্গেলের যে 3 নম্বর সাইডটা সেটা ওই আগের দুটো ভেক্টরের রেজাল্টেন্ট হবে এবং আগের দুটো ভেক্টরকে যে সেন্সে নিয়েছি তার উল্টো সেন্সে থাকবে। একটু ছবি থেকে বুঝলে আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন আচ্ছা, প্রথম ছবিটা বোঝার জন্য আগে বুঝতে হবে যে কোন ভেক্টরগুলোকে ক্লকওয়াইজ বলছি, কোনগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ বলছি। এই যে বাদিকের ছবিটা, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ পুরোটাই হচ্ছে এই ট্রায়াঙ্গেল বরাবর ভাবতে হবে। এই যে D1, এই D1কে ট্রায়াঙ্গেল ওয়াইজ ধরলে কি হয়, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ এই গিয়ে তারপর এই যাবে, তারপর এই যাবে, এদিকে যাচ্ছে, তাহলে D1 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। D2ও কি অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু তাহলে D1 আর D2 হচ্ছে ট্রায়াঙ্গেলের দুটো সাইড রিপ্রেজেন্ট করছে যারা একই সেন্সে রয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ। এরকম ট্রায়াঙ্গেল বরাবর যদি আমি ডিরেকশন ভাবি। আর 3 নম্বর যেটা সাইড রেজাল্টেন্ট যেটা রিপ্রেজেন্ট করছে D1 আর D2, তাহলে রেজাল্টেন্ট মানে আমি বললাম যোগ মানেই রেজাল্টেন্ট, তাহলে DR যেটা সেটা হচ্ছে D1 প্লাস D2, রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট এটা, সেটা হচ্ছে ক্লকওয়াইজ নেওয়া হয়েছে। তাহলে D1 D2 যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে DR হচ্ছে ক্লকওয়াইজ। তেমনি এইখানে আবার D1 আর D2 ক্লকওয়াইজ, এই যে D1 বাদিক থেকে ডান দিকে যাচ্ছে, D2 নিচ থেকে উপরে যাচ্ছে, যেহেতু এইটা একটা ট্রায়াঙ্গেল বরাবর ভাববো আমি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজটা, তাহলে D1 আর D2 এখানে দুটোই ক্লকওয়াইজ। তাহলে তাদের যে রেজাল্টেন্ট সেটা থার্ড সাইড দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এই ছবিটায় আরেকটা বুঝিয়েছি। এইখানে A আর B এরা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, তাহলে তাদের রেজাল্টেন্টটা হবে ক্লকওয়াইজ। আবার এইখানে A B আর রেজাল্টেন্ট তিনটেকেই আমি ক্লকওয়াইজ নিয়েছি, এই অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি। এখানে A আর B অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ, তো A আর B হচ্ছে ভেক্টর আর আর হচ্ছে তাদের রেজাল্টেন্ট, তাই A প্লাস B ইকুয়ালস টু R লিখেছি। বাদিকের ছবিতে A আর B অ্যান্টি ক্লকওয়াইজ আর আর হচ্ছে ক্লকওয়াইজ। ডান দিকের ছবিতে A B R তিনটেকেই অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি, কিন্তু আর আগে ছিল ক্লকওয়াইজ, তাহলে আর কে যদি অ্যান্টি ক্লকওয়াইজ করে দিই তাহলে আরটা কি হয়ে যাবে, মাইনাস আর হয়ে যাবে। প্রথমেই বললাম ডিরেকশন উল্টে দেওয়া মানে কোনো একটা ভেক্টরকে নেগেটিভ করে দেওয়া। তাহলে আর ভেক্টর ছিল ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে মাইনাস আর। তাহলে এখন A B আর মাইনাস আর তিনটেই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কিন্তু এখানে AB ইকুয়ালস টু আর হবে, এখানে মাইনাসটা আমি ভুল লিখেছি, এখানেও AB ইকুয়ালস টু আর হবে, কারণ আমি তো আর কে মাইনাস আর করে দিয়েছি, তাই না? তাহলে AB ইকুয়ালস টু আর হবে। তাহলে AB আর তিনটে যদি AB যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে, আর যদি ক্লকওয়াইজ থাকে, তাহলে A প্লাস B ইকুয়ালস টু আর। আর AB সাথে যদি আমি এই আরটাকে মাইনাস আর করে ঘুরিয়ে দিই তাহলে AB ইকুয়ালস টু আর হবে। এখানে আমার ভুল হয়েছে, এই মাইনাসটা হবে না, এটা আমি যখন PDF পাঠাবো তখন পাল্টে দেবো, কারেকশন করে দেবো। আচ্ছা, এবার হচ্ছে পলিগন ল। পলিগন ল কিছুই না, ট্রায়াঙ্গেল লয়েরই ইন্টারপ্রিটেশন। বলছে কোনো একটা যদি এন সাইডেড পলিগন থাকে যার n-1 খানা সাইড একই ডিরেকশনে নেওয়া ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, একই ডিরেকশন মানে ওই যে আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে n খানা সাইড রয়েছে, তার মধ্যে একটা বাদ দিয়ে বাকিগুলোকে একই ডিরেকশনের ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে বা একই সেন্সের ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে লাস্ট যে ভেক্টর সাইডটা পড়ে থাকে সেই সাইডটা যদি আমি উল্টো ডিরেকশনে নিই তাহলে আগের সব কটার রেজাল্টেন্ট হবে ওই একখানা ভেক্টর। এইখানে দেখাই যেমন A B C D আর E, এটা হচ্ছে একটা পেন্টাগন ক্রিয়েট করে, 5টা সাইড, তার মধ্যে A B C D একই সেন্সে নেওয়া হয়েছে, আর E যেটা লাস্ট সাইড সেটা অপোজিট সেন্সে নেওয়া হয়েছে। A B C D হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর E হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে ল অনুযায়ী A প্লাস B প্লাস C প্লাস D ইকুয়ালস টু কি হবে, E হবে। এখানে যেমন A আর B অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, আর ক্লকওয়াইজ ছিল, তাই A প্লাস B ইকুয়ালস টু আর হয়েছে, সেটা পলিগনের জন্য অ্যাপ্লিকেবল। A B C D অ্যান্টি ক্লকওয়াইজ, E ক্লকওয়াইজ, তাহলে A প্লাস B প্লাস C প্লাস D ইকুয়ালস টু E।
এটা ভাবার কোনো কারণ নেই যে ভেক্টরগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজই হতে হবে আর রেজাল্টেন্টকে ক্লকওয়াইজ হতে হবে। আমি যে ছবিগুলো নিয়েছি সেই ছবিগুলো ওরকম বলে সবকটাতেই ABCD এগুলো অ্যান্টি ক্লকওয়াইজ আর রেজাল্টেন্টটা ক্লকওয়াইজ। উল্টোটাও হতে পারে, ABCD ক্লকওয়াইজ হতে পারে আর রেজাল্টেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। সেই ছবিটা এখানে নেই বলে বা আঁকিনি বলে। কোন দিকে নেওয়া হচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা ইম্পর্টেন্ট নয়। এটা ইম্পর্টেন্ট যে পেন্টাগনের 5টা সাইডের মধ্যে 4টে সাইড কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে রয়েছে, আর 5 নম্বর যে সাইডটা সেটা তার উল্টো ডিরেকশনে রয়েছে বাকি 4টে। তাহলে এই 5 নম্বর সাইডটা হচ্ছে বাকি 4টে সাইডের যে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেই ভেক্টরগুলোর রেজাল্টেন্ট। এখানে যেমন ABCD সেম সেন্সে আছে, E অপোজিট সেন্সে আছে, তাহলে A প্লাস B প্লাস C প্লাস D ইকুয়ালস টু E। কি করে হবে? এই E এর যে টেল বা লেজ তার থেকে আমি B অবধি একটা ভেক্টর নিলাম যার নাম দিলাম F। তাহলে ট্রায়াঙ্গেল ল কি বলছে? A আর B সেম সেন্সে, F অপোজিট সেন্সে, তাহলে A প্লাস B ইকুয়ালস টু F। এই যে এখানে দেখিয়েছি A প্লাস B ইকুয়ালস টু F। আবার তাহলে F আর C সেম সেন্সে আছে, আমি আরেকটা ডাক টানলাম ভেক্টর G। তাহলে F আর C সেম সেন্সে, G তাদের উল্টো সেন্সে, তাহলে F প্লাস C ইকুয়ালস টু G। এই যে আবার G আর D সেম সেন্সে, E অপোজিট সেন্সে, তাহলে G প্লাস D ইকুয়ালস টু E। তাহলে আলটিমেট যেটা পেলাম আমি ফাইনাল এক্সপ্রেশন G প্লাস D ইকুয়ালস টু E। আবার G মানে কি? F প্লাস C, তাহলে F প্লাস C প্লাস D ইকুয়ালস টু E। আবার F মানে কি? A প্লাস B, তাহলে F এর ভ্যালু বসিয়ে দিলে A প্লাস B প্লাস C প্লাস D ইকুয়ালস টু E। এই G এর জায়গায় F প্লাস C বসাবো, আবার F এর জায়গায় A প্লাস B বসাবো, তাহলে আমি এটা পেয়ে যাবো A প্লাস B প্লাস C প্লাস D ইকুয়ালস টু E। তাহলে 4টে সাইড যদি সেম সেন্সে নিই কোনো একটা পেন্টাগনের, 5 নম্বরটা যদি উল্টো দিকে নিই, তাহলে 5 নম্বরটা হচ্ছে বাকি 4টের রেজাল্টেন্ট। এটা পেন্টাগন কেন, হেক্সাগন যে কোনো পলিগনের জন্য অ্যাপ্লিকেবল। একখানা সাইড বাদ দিয়ে বাকিগুলো যদি সেম সেন্সে থাকে, তাহলে ওই একখানা সাইড যদি উল্টো সেন্সে থাকে, তাহলে ওই বাকি সাইডগুলো রেজাল্টেন্ট হবে ওই একখানা সাইডের রিপ্রেজেন্টিং ভেক্টর। এই হলো পলিগন ল। এবার হচ্ছে প্যারালেলোগ্রাম ল। প্যারালেলোগ্রাম ল ওই একই জিনিস, ট্রায়াঙ্গেল লয়েরই এক ধরনের ইন্টারপ্রিটেশন। কি? ট্রায়াঙ্গেল লয়ের যে ব্যবহার করেছিলাম যে দুটো ভেক্টর সেম সেন্স, কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড যদি দুটো সেম সেন্সে নেওয়া ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর 3 নম্বর সাইডটা যদি উল্টো সেন্সে নেওয়া ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে আগের দুটো ভেক্টরের রেজাল্টেন্ট হচ্ছে 3 নম্বর ভেক্টরটা। প্যারালেলোগ্রাম লয়ের স্টেটমেন্টটা একটু অন্য, কিন্তু আলটিমেটলি আমরা দেখব প্যারালেলোগ্রাম ল ট্রায়াঙ্গেল লকেই রিপ্রেজেন্ট করছে। প্যারালেলোগ্রাম লয়ের স্টেটমেন্টটা কি বলছে? কোনো এক দুটো ভেক্টর পি আর কিউ, এখানে আমি নাম পাল্টে দিয়েছি, মানে সবসময় যে পি কিউ লিখতে হবে তা না, আমি এবিও লিখতে পারতাম। আমার যেহেতু প্যারালেলোগ্রামের নামে এবিসিডি রয়েছে, তাই ভেক্টরগুলোর নাম আমি পি কিউ নিয়েছি, আর কিছুই না। এগুলো সব সিম্বল, সুতরাং এগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমি অনেককে দেখেছি যে পি ভেক্টর মানে পি ভেক্টরই হতে হবে, এ ভেক্টর মানে এ ভেক্টরই হতে হবে। প্রশ্নে যদি বলে দেয় তাহলে হতে হবে, কিন্তু নিজেকে যদি ডিরাইভ করতে বলে তখন আমি ভেক্টরের নাম যা খুশি দিতে পারি। মোটামুটি লোকজন ব্যবহার করে সেরকম ভেক্টরের নাম ব্যবহার করাই উচিত। মানে একদম যেখানে যেগুলো ব্যবহার হয় না, এম এর মাথায় ভেক্টর দিলাম, তার কোনো মানে হয় না, কারণ এম কে তো মাসের সিম্বল, তার মাথায় ভেক্টর সাইন দিয়ে লেখাটা খুব একটা কনভেনিয়েন্ট নয়। যাই হোক, দুটো ভেক্টর আছে পি আর কিউ, তারা যদি কোনো একটা প্যারালেলোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এই যে দুটো অ্যাডজাসেন্ট সাইড, এবং তাদের টেল দুটো অ্যাটাচড, পি ভেক্টর আর কিউ ভেক্টরের যে লেজ দুটো মানে অরিজিনটা, সেটা কিন্তু একটাই পয়েন্ট। তাহলে কোনো একটা প্যারালেলোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইড দুটো ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে পি আর কিউ ভেক্টর দিয়ে, তাহলে সেই যে পয়েন্ট থেকে পি আর কিউ ভেক্টর টানা হয়েছে, এই যে ও পয়েন্ট, সেই পয়েন্ট থেকে যে ডায়াগোনালটা টানা হবে সেই ডায়াগোনালটাই হবে এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের রেজাল্টেন্ট। আবার বলছি, কোনো একটা প্যারালেলোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইড দিয়ে দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাহলে ওই অ্যাডজাসেন্ট সাইড দুটো যে পয়েন্ট থেকে ড্র করা হয়েছিল, সেই পয়েন্ট থেকে আমি ওই প্যারালেলোগ্রামের যে ডায়াগোনাল ড্র করব, সেই ডায়াগোনালটাই হবে ওই পি আর কিউ ভেক্টরের রেজাল্টেন্ট। এইবার তাহলে এইখানে তলায় আমি লিখেছি যে আর ইকুয়ালস টু পি প্লাস কিউ, রেজাল্টেন্ট মানে আমি তো বললাম যে সাম, তাহলে আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। এইবার আমি তো জানি যে একটা ভেক্টরের সাথে দুটো জিনিস অ্যাসোসিয়েটেড থাকে, একটা ম্যাগনিটিউড আর একটা হচ্ছে ডিরেকশন।
এইবার আমি আর ভেক্টরের ম্যাগনিটিউড বার করব এবং ডিরেকশন বের করব। এই আর ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশন থেকে দুটো ভেক্টরের মাঝে যদি আমাকে অ্যাঙ্গেল স্পেসিফাই করে দেয়, তাহলে তাদের ম্যাগনিটিউড আর ডিরেকশন কি করে বের করে তার একটা সেট অফ রুল আমরা জানতে পারবো। আরেকটা সেট অফ রুল রয়েছে, যখন ভেক্টরগুলোকে কোঅর্ডিনেট অ্যাক্সিস ওয়াইজ রিপ্রেজেন্ট করা হবে তখন ম্যাগনিটিউড আর ডিরেকশন বের করার রুল অন্য। এটা হচ্ছে যখন ভেক্টরকে কোঅর্ডিনেট ওয়াইজ ভেঙে রিপ্রেজেন্ট করা হয়নি, শুধুমাত্র দুটো ভেক্টর দেওয়া আছে এবং তাদের মাঝে অ্যাঙ্গেল দেওয়া রয়েছে, তখন যেভাবে তাদের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড আর ডিরেকশন বার করতে হবে বা সেই ভেক্টরগুলোর ম্যাগনিটিউড আর ডিরেকশন বার করতে হবে, তার রুলটা হচ্ছে এখন আমরা শিখব। আচ্ছা, প্যারালেলোগ্রামটা ছবিটা থেকে বোঝা যাচ্ছে যে পি আর কিউ ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে যে ভেক্টর দুটো নেওয়া হয়েছে সেই ভেক্টর দুটোর মাঝের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর পি ভেক্টর আর আর ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে আলফা। ছবিটাকে আমি আর খুব মুখে ডেসক্রাইব করছি না, শুধু যে যে জায়গাগুলো দরকার সেইগুলোকে আমি পয়েন্ট আউট করে দিচ্ছি। যেমন ওবি ভেক্টর যেটা কিউ রিপ্রেজেন্ট করছে, ওবি আর এসি এই ভেক্টর দুটো প্যারালাল এবং তাদের লেন্থও সেম। আমি প্রথমেই দেখিয়েছি যদি আমি ম্যাগনিটিউড চেঞ্জ না করে, এখানে ম্যাগনিটিউড মানে যেমন লেন্থ, ম্যাগনিটিউড চেঞ্জ না করে আমি যদি এবং ডিরেকশন চেঞ্জ না করে আমি যদি প্যারালালি শিফট করি তাহলে ভেক্টরগুলো একই থাকে। তাহলে ওবি আর এসির লেন্থ যেহেতু সেম এবং ওবি আর এসি যেহেতু প্যারালাল, তাহলে ওবি ভেক্টরটা যদি কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাহলে এই এসি ভেক্টরটাও কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। তাহলে ওবি মানেও কিউ ভেক্টর, এসি মানেও কিউ ভেক্টর। তাহলে এসি যদি কিউ ভেক্টর হয় তাহলে ও এ সি এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের ও এ রিপ্রেজেন্ট করছে পি ভেক্টর আর এসি রিপ্রেজেন্ট করছে কিউ ভেক্টর, এরা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আর ওসি রিপ্রেজেন্ট করছে আর ভেক্টর, আর ভেক্টর আছে হচ্ছে এখানে ক্লকওয়াইজ। তাহলে সেই ট্রায়াঙ্গেল ল ফলো করলো এখানে যে পি ভেক্টর কিউ ভেক্টর অ্যান্টি ক্লকওয়াইজ আছে আর আর ভেক্টর ক্লকওয়াইজ আছে, তাহলে আর হচ্ছে পি আর কিউ এর রেজাল্টেন্ট। তাহলে যেটা বলছিলাম সেটাই, যে প্যারালেলোগ্রাম ল হচ্ছে অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল লয়েরই একটা ইন্টারপ্রিটেশন। এবার আর এর ম্যাগনিটিউড বার করবো ছবিটা থেকে। আমি ছবিটার দিকেই ফোকাস করছি যাতে ছবির গুরুত্বপূর্ণ জায়গাগুলো বুঝিয়ে দেবো, যাতে বেসিক জিওমেট্রির জিনিস আমাকে আর বোঝাতে না হয়, কারণ ডেরিভেশনটা হচ্ছে বেসিক জিওমেট্রি। আচ্ছা, এখানে হচ্ছে পি আর কিউর মাঝে ভেক্টর যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা মানে এটাও থিটা, তাই না? যেহেতু এই দুটো সাইড প্যারালাল আর এটা কাট করেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা। আর এইখানে সি পয়েন্ট থেকে ও এর এক্সটেনশনের ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এডিসি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। সি পয়েন্ট থেকে ও এর এক্সটেনশনের ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। তাহলে এই যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা এডিসি এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তেমনি বড় যে ট্রায়াঙ্গেলটা ওসিডি এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে পুরোপুরি বেসিক ক্লাস 9-10 জিওমেট্রি, সেটাকে আমি আর ডিসক্রাইব করছি না, শুধু এইটুকু বলে দিচ্ছি যে পি ভেক্টরের ম্যাগনিটিউড ধরা হয়েছে শুধু পি আর কিউ ভেক্টরের ম্যাগনিটিউড ধরা হয়েছে শুধু কিউ। এই যে শুধু কিউ লেখা হয়েছে মানে হচ্ছে কিউ ভেক্টরের ম্যাগনিটিউড, শুধু পি লেখা হয়েছে যেখানে সেটা হচ্ছে পি ভেক্টরের ম্যাগনিটিউড, শুধু আর লেখা হচ্ছে মানে আর ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে ভেক্টর যখন রিপ্রেজেন্ট করেছি মাথায় অ্যারো দিয়েছি, আর যখন মাথায় অ্যারো দিইনি তার মানে হচ্ছে তার ম্যাগনিটিউড। তাহলে এই বেসিক জিওমেট্রি রুল ফলো করে বিভিন্ন ট্রায়াঙ্গেল থেকে পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করে আমরা পাই হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। সেখান থেকে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। এইটা হচ্ছে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড যদি দেওয়া থাকে আর তাদের মাঝখানের অ্যাঙ্গেল যদি বলা থাকে, এখানে যেমন দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল থিটা, তাহলে দুটো গিভেন ভেক্টর আর তাদের মাঝের অ্যাঙ্গেল যদি গিভেন থাকে তাহলে সেই ভেক্টরগুলোর রেজাল্টেন্ট বার করা যায় এই ফর্মুলা দিয়ে। বোঝা গেল? খুবই সাধারণ জিনিস, এই পরে নিউমেরিক্যাল এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। এখানে বিভিন্ন কেস হতে পারে, থিটা 0 ডিগ্রি হতে পারে। থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে আর ইকুয়ালস টু কি পি প্লাস কিউ, তার মানে কি বেসিক স্কেলার অ্যালজেব্রা ফলো করছে। স্কেলার অ্যালজেব্রাতে কি হয়, 3 প্লাস 2 5 হয়, এখানেও 3 প্লাস 2 5 হবে কখন, যখন ভেক্টর দুটো মাঝের অ্যাঙ্গেলটা কত 0 ডিগ্রি। ভেক্টর দুটোর মাঝের অ্যাঙ্গেল যদি 180 হয় তাহলে কি হবে, পি মাইনাস কিউ হবে। বেসিক অ্যালজেব্রা ফলো করছে। ওই যে বলেছিলাম কিছু কিছু
স্পেশাল কেসে বেসিক অ্যালজেব্রা ফলো করে, বাকি সময় ভেক্টর অ্যালজেব্রা, এটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রার এক্সপ্রেশনটা। শুধু শুধু থিটার ভ্যালু কিছু স্পেশাল হলে তখন বেসিক অ্যালজেব্রা ফলো করে। যেমন এই যে থিটা 0 হলে পি প্লাস কিউ, থিটা 180 মানে কস 180 হচ্ছে -1, তাহলে এটা হয়ে যাবে পি মাইনাস কিউ আর ইকুয়ালস টু, কারণ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ, তাহলে পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার হয়ে রুট অফ আন্ডার রুট আছে তাই পি মাইনাস কিউ হবে। আর থিটা 90 ডিগ্রি মানে কস 90 0 হয়ে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আন্ডার রুট থাকছে, পিথাগোরাসের প্লেন পিথাগোরাসের ফর্মুলার মতো। তাহলে এই হচ্ছে আর যে রেজাল্টেন্ট ভেক্টরটা তার ম্যাগনিটিউড। আচ্ছা, এখানে আমি ছবিতে আরেকটা জিনিস দেখিয়েছি, সেটা হচ্ছে পি আর কিউ ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে পি আর মাইনাস কিউ ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল হবে 180 মাইনাস থিটা, কারণ মাইনাস কিউ ভেক্টর মানেই হচ্ছে কিউকে উল্টে দেওয়া হয়েছে। তাহলে পি আর কিউর মাঝে অ্যাঙ্গেল থিটা হলে পি আর মাইনাস কিউর মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 180 মাইনাস থিটা। ছবি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা আলাদা করে ইলাবোরেটলি বোঝানোর কিছু নেই। আচ্ছা, এইখানে যে আমরা রেজাল্টেন্ট বার করেছি সেটা হচ্ছে পি আর কিউ ভেক্টরের মাঝে রেজাল্টেন্ট, যাদের মাঝের অ্যাঙ্গেলটা বলেছিলাম থিটা, কিন্তু এখানে ছবিতে দেখিয়েছি পি আর মাইনাস কিউর মাঝের অ্যাঙ্গেল 180 মাইনাস থিটা। তাহলে আমাকে যদি পি আর কিউ এর মাঝের রেজাল্টেন্ট বার করতে হতো, তাহলে কিউ গুলোকে কি করব, এই যে ইকুয়েশনটা রয়েছে এই ইকুয়েশনে কিউকে মাইনাস কিউ দিয়ে রিপ্লেস করে দেবো, আর থিটাকে 180 মাইনাস থিটা দিয়ে রিপ্লেস করে দেবো। এখানে 180কে পাই দিয়ে লিখেছি, রেডিয়ানে লেখা হয়েছে বলে, তাহলে পাই দিয়েই বলি। তাহলে এটা হচ্ছে পি আর কিউ রেজাল্টেন্ট বার করেছিস, তার ফর্মুলা এটা, যেটা জিওমেট্রি থেকে খুব সুন্দর বেরিয়েছে। এইবার আমি পি আর মাইনাস কিউর মাঝে রেজাল্টেন্ট বার করব। আমি জানি কিউকে উল্টো দিকে ঘুরিয়ে দিলেই মাইনাস কিউ হয়ে যায়, এবং ছবি থেকে দেখতে পাচ্ছি যে পি আর কিউর মাঝে অ্যাঙ্গেল থিটা হলে পি আর মাইনাস কিউর মাঝের অ্যাঙ্গেল পাই মাইনাস থিটা। তাহলে আমি এই ইকুয়েশন থেকে পি আর মাইনাস কিউ রেজাল্টেন্ট বার করব, কিউকে মাইনাস কিউ দিয়ে রিপ্লেস করব আর থিটাকে পাই মাইনাস থিটা দিয়ে রিপ্লেস করব। তাহলে কিউ স্কোয়ার আছে, তাকে মাইনাস কিউকে মাইনাস কিউ দিয়ে রিপ্লেস করলে কিউ স্কোয়ারটা কিউ স্কোয়ারই থাকে, কারণ মাইনাস কিউ এর স্কোয়ার মানে কিউ স্কোয়ারই। শুধু এইখানে একটা মাইনাস চলে আসবে, প্লাস 2p কিউর জায়গায় মাইনাস 2p কিউ হয়ে যাবে, যেহেতু কিউকে মাইনাস কিউ দিয়ে রিপ্লেস করব। আর কস থিটা যেটা, সেটা কস পাই মাইনাস থিটা দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। তাহলে আমরা পি আর মাইনাস কিউ এর এক্সপ্রেশন পেয়ে যাব। আমার এখানে একটু টাইপও হয়েছে, আমি ভুল করে কস থিটা টাইপ করেছি, ওটা কস পাই মাইনাস থিটা হবে। আমি যে পিডিএফটা পাঠাবো তাতে আমি কারেকশন করে দেবো। আচ্ছা, এবার হচ্ছে ওই যে কিছু ছবি দেখিয়েছি যে 6 আর 8 একই ডিরেকশনে থাকলে 14 কিলোমিটার হয়ে যাবে ডিস্টেন্সের ক্ষেত্রে, উল্টো দিকে হলে বিয়োগ হয়ে যাবে। মানে যখন মাঝখানের অ্যাঙ্গেল 0 তখন নর্মাল স্কেলারের মতো সাম বা ডিফারেন্স বার করতে পারি, কিন্তু যদি অ্যাঙ্গেল থাকে মাঝখানে তখন আমাকে ভেক্টরের ল অ্যাপ্লাই করতে হবে, যেহেতু এগুলো ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এবার ম্যাগনিটিউড অফ আর তো বার করে ফেললাম, এখানে ডিরেকশনটা কি করে বের করব? ওই যে প্রথমে দেখিয়েছিলাম না ইউনিট ভেক্টর দিয়ে কোনো একটা ভেক্টরের ডিরেকশন রিপ্রেজেন্ট করা হয়, এইখানে কিন্তু ইউনিট ভেক্টর বের করা একটু সমস্যা। কেন ইউনিট ভেক্টর বের করার সমস্যা? কারণ ইউনিট ভেক্টর দিয়ে তখনই রিপ্রেজেন্ট করার সুবিধে যখন কোনো ভেক্টরকে আমি কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর রিপ্রেজেন্ট করছি। আমাদের যে তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিস রয়েছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, সেগুলো বরাবর যখন আমি কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি তখন ইউনিট ভেক্টর বের দিয়ে তার ডিরেকশন রিপ্রেজেন্ট করা অনেক সুবিধের বা সহজ। কিন্তু যখনই আমাকে এরকম একটা ভেক্টর দিয়ে দেবে যেটার সাথে কোনো কোঅর্ডিনেট অ্যাক্সিস অ্যাসোসিয়েটেড নেই, এখানে তো এক্স ওয়াই বলে কোনো অ্যাক্সিস আঁকা নেই, তখন আমাকে কি করতে হবে? অন্যান্য যে ভেক্টর রয়েছে আমাকে দেওয়া, সেই ভেক্টর তার থেকে কোনো একটা ভেক্টর বেছে নেব, সেই ভেক্টরটার সাথে কত অ্যাঙ্গেল করে আছে রেজাল্টেন্ট ভেক্টরটা, সেইটা বললেই যথেষ্ট। এখানে যেমন পি আর কিউ দুটো ভেক্টর রয়েছে, তার রেজাল্টেন্ট বার করেছি আর। এখানে যদি আমি শুধু আর এর ডিরেকশন বের করতে চাই, তাহলে পি ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেলে রয়েছে এইটা বের বললেও আর এর ডিরেকশন বোঝানো হবে, বা পি ভেক্টর না বলে কিউ ভেক্টরের সাথে কত ডিরেকশনে আছে সেটা বললেও আর এর ডিরেকশন বোঝানো হবে। মানে যে দুটো ভেক্টরের রেজাল্টেন্ট আর, সেই দুটো ভেক্টরের মধ্যে কোনো একটা ভেক্টরের সাথে আর কত অ্যাঙ্গেলে রয়েছে সেইটা বললেই আর এর ডিরেকশনের একটা মোটামুটি ধারণা আমরা পাবো। তাহলে এখানে আমি সেই ভেক্টরটাকে পি ভেক্টর বেছে নিয়েছি, পি এর সাথে আর এর যে অ্যাঙ্গেল সেটা বের করব। তাহলে পি আর আর এর অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তাহলে এই যে বড় একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার টেন আলফা থেকে
হিসেব করে জিওমেট্রি দিয়ে হিসেব করলে এটা পাওয়া যায়। ট্যান আলফা হচ্ছে সিডি বাই ওএ প্লাস এডি করে ট্যান আলফা হচ্ছে কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। তাহলে আর এর যে রেজাল্টেন্ট তার ইকুয়েশন এটা, আর আর এর যে ডিরেকশন তার ইকুয়েশন হচ্ছে এটা। ট্যান আলফা বার করলে সেখান থেকে আলফা বার করা যাবে। আমি ট্যান আলফা অব্দি রেখেছি, এখানে আলফা মানে ট্যান ইনভার্স, এখনো যেহেতু সবাই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন শেখেনি তাই আমি ট্যান আলফা বলেই লিখে দিয়েছি। এটা যদি √3 বেরোয় তাহলে আলফা হচ্ছে 60 ডিগ্রি হবে, এটা যদি 1/√3 বেরোয় তাহলে আলফা 30 ডিগ্রি হবে, এটা যদি 1 বেরোয় তাহলে আলফা 45 ডিগ্রি হবে, এরকম। আচ্ছা, এখানে কিছু ছবি দিয়ে দেখিয়েছি যে এ আর বি এর মাঝে অ্যাঙ্গেল থিটা হলে। আচ্ছা, এইখানে এই ছবি, এই তিনটে ছবি খুব ইম্পর্টেন্ট। এই তিনটে ছবিতে দেখানো হয়েছে যে দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল মানে কি বোঝায়। দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল মানে হচ্ছে ভেক্টর দুটোর যে লেজ, যেখান থেকে ভেক্টর দুটো স্টার্ট করছে, এই লেজটা হচ্ছে অ্যারোর যে টেল, সেটা হচ্ছে ভেক্টরের স্টার্টিং পয়েন্ট, এইটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তাহলে এটা স্টার্টিং, এটা এন্ডিং। তাহলে দুটো ভেক্টরের এন্ডিং পয়েন্ট এক জায়গায় আনলে তাদের মাঝে যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে দুটো ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল। যেমন এইখানে এই ভেক্টরটা এখানে রয়েছে, একটা ভেক্টরের মাথা আর একটা ভেক্টরের লেজের সাথে লেগে আছে, তাহলে কি এই মাঝখানের অ্যাঙ্গেলটা নিলে দুটো ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল হবে? নয়। তাহলে এই ভেক্টরটাকে আমি একটুখানি শিফট করে দেবো মনে মনে, শিফট করে এইখানে নিয়ে আসবো। আমি জানি ডিরেকশন চেঞ্জ না করলে, ম্যাগনিটিউড চেঞ্জ না করলে ভেক্টরটা চেঞ্জ হয় না, প্রথমেই দেখিয়েছি। তাহলে এ ভেক্টরটাকে সরিয়ে যদি এ ভেক্টরের লেজ আর বি ভেক্টরের লেজ আমি এক জায়গায় আনি, তখন তাদের মাঝে যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে ভেক্টর দুটোর মাঝের অ্যাঙ্গেল, দুটো লেজের মাঝের অ্যাঙ্গেল। এটা মাথায় রাখতে হবে। এখানেও যেমন বি ভেক্টরটাকে সরিয়ে, এখানে যেমন আমি এ ভেক্টরটাকে সরিয়ে এনে মাঝের অ্যাঙ্গেলটা বার করেছি, আমি এটাকে না সরিয়ে বিটাকেও প্যারালালি শিফট করাতে পারতাম। বিটাকে প্যারালাল শিফট করিয়ে এ এর লেজ আর বি এর লেজ যদি আমি এক জায়গায় নিয়ে আসতে পারি, তাহলেই তাদের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে এ আর বি এর মাঝের অ্যাঙ্গেল। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমি এ আর বি কে শিফট করাবো তাদের মাঝের অ্যাঙ্গেলটা ডিফাইন করার জন্য, তখন এ আর বি যেন জাস্ট প্যারালাল ট্রান্সলেশন হয়, তাদের ডিরেকশন যেন চেঞ্জ না হয়। ডিরেকশন চেঞ্জ হয়ে গেলে কিন্তু ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ম্যাগনিটিউড চেঞ্জ হলো ভেক্টর চেঞ্জ হয়ে যায়, ডিরেকশন চেঞ্জ হলো ভেক্টর চেঞ্জ হয়ে যাবে। এখানে এ কে শিফট করেছি মানে কিন্তু এর ডিরেকশন চেঞ্জ হয়নি, এখানেও বি কে প্যারালাল শিফট করলে ডিরেকশন চেঞ্জ হবে না। তাই এইভাবে দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল মানে হচ্ছে ভেক্টর দুটো লেজের মাঝের অ্যাঙ্গেল। আর লেজের মাঝের অ্যাঙ্গেল যদি দেওয়া না থাকে ছবিতে, তাহলে আমাকে মনে মনে দুটো লেজকে এক জায়গায় এনে সেই মাঝের অ্যাঙ্গেলটা বের করতে হবে। বোঝা গেল? ব্যাস। আচ্ছা, এবার হচ্ছে কিছু কিছু খুব পাতি কথা, এগুলো আমি প্রথমে ভেবেছিলাম এখানে বলবো না, কারণ এমনিতেই এই লেকচারটা একটু বড় হতে চলেছে, যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এবং খুব ভালোভাবে বোঝা দরকার, তাই আমি একটু ভেঙে ভেঙেই বলবো। যেগুলো বেসিক জিনিস সবার আগে থেকেই জানার কথা, সেগুলো যেমন জিওমেট্রিক্যাল যে প্রুফটা, সেটা আমি বললাম না, ওটা বেসিক জিওমেট্রি, সবাই ছবি দেখে নিজের হাতে করে নিলেই বুঝতে পারবে। একদম নতুন যে কনসেপ্টগুলো সেগুলো নিয়ে ডিসকাস করবো, তাতেও আমার মনে হয় এই লেকচারটা অনেক বড় হতে চলেছে। এগুলো না বললেও চলতো, কিন্তু আমার মনে হয় বলে দিলে একটু সুবিধেই হবে। যেমন ভেক্টর কমিউটেটিভ ল ফলো করে। কমিউটেটিভ ল মানে হচ্ছে আগে পরে ল, মানে 3+2=5, আবার 2+3=5। তা শুনে মনে হতেই পারে যে এটা নতুন কি, 3+2 করলে যদি 5 হয়, 2+3 করলে তো 5 হবেই। হ্যাঁ, ওটা স্কেলার সামের ক্ষেত্রে বা স্কেলার ডিফারেন্সের ক্ষেত্রে হয়, কিন্তু ভেক্টর যেহেতু স্কেলার অ্যালজেব্রা ফলো করে না থরলি, তাই ভেক্টরের ক্ষেত্রেও যে সেটা হয় আমাদের আলাদা করে সেটাকে বলা উচিত। তাই আমি এখানে বলেছি যে স্কেলারের মতো ভেক্টরও কিন্তু কমিউটেটিভ ল ফলো করে, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। আর ভেক্টরের সাম অ্যাসোসিয়েটিভ ল ফলো করে, অর্থাৎ তিনখানা ভেক্টর আছে এ বি সি, আমি বি আর সি কে আগে যোগ করে তারপরে এর সাথে যোগ করলাম, নাকি এ আর বি কে আগে যোগ করে তারপর সি এর সাথে যোগ করলাম, এইটা অন্তত ভেক্টর সামের ক্ষেত্রে আলাদা কিছু দেয় না, দুটো জিনিসই সেম। এটাকে বলে অ্যাসোসিয়েটিভ ল। যেমন 2 3 4 আমি সাম করব স্কেলারে, 2 3 4 সাম করলে হয় 9। আমি যদি 2 আর 3 আগে সাম করে তার সাথে 4 সাম করি তাহলেও 9 হবে, অথবা 3 আর 4 আগে অ্যাড করলাম তারপর তার সাথে 2 অ্যাড করলাম তাহলেও 9 হবে। এটা নর্মালি স্কেলার নাম্বারের ক্ষেত্রে হয়েই থাকে, কিন্তু ভেক্টরের জন্য যে ভেক্টর সামের ক্ষেত্রে যে সেটা হয়, সেটা আর কি এখানে আমি জাস্ট উল্লেখ করে দিয়েছি।
ছবিগুলো খুব একটা কাজের নয়, ছবিগুলো প্রয়োজন নেই, কিন্তু কেউ যদি ছবিগুলো দেখে বুঝতে চায় যে ব্যাপারটা কি, তাহলে সে বুঝতেই পারে। আমি এখানে এগুলো নিয়ে আর ডিসকাস করছি না, ছবিগুলো নিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। আচ্ছা, ভেক্টরের নেগেটিভ আমি অলরেডি আগেই বলেছি যে কোনো একটা ভেক্টরের সামনে একটা মাইনাস দূরে দিলে সেই ভেক্টরটা কি হয়ে যাবে, নেগেটিভ, মানে উল্টো হয়ে যাবে। এ যেদিকে এ ভেক্টরের ডিরেকশন যেদিকে, মাইনাস এ ভেক্টরের ডিরেকশন একদম এ ভেক্টরের উল্টো দিকে। ওইটা যেমন একটা ডেফিনেশন ছিল, আর একটা ডেফিনেশনও আছে নেগেটিভ ভেক্টরের, যে কোনো একটা ভেক্টরের নেগেটিভ ভেক্টর তাকেই বলবো যদি সেই নেগেটিভ ভেক্টরের সাথে ওই ভেক্টরটা যোগ করলে তার সাম কি হয়, জিরো হয়। হওয়ারই কথা। এখানে আমি দুটো ভেক্টর পেয়েছি, একটা এ আর একটা মাইনাস এ, আর তাদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যে ভেক্টরের যে ল রয়েছে রেজাল্টেন্ট বার করার, সেইখানে যদি পি কিউ দুটো ভেক্টরের ভ্যালু আমি এ বসাই আর তাদের মাঝের অ্যাঙ্গেল যদি 180 বসাই, তাহলেই দেখব যে সব কেটে কুটে গিয়ে আমার শুধু জিরো পড়ে থাকছে। তাহলে কোনো একটা ভেক্টর আর তার যে নেগেটিভ ভেক্টর তাদের সাম হচ্ছে আমার জিরো। তার থেকে বোঝা যায় যে এ ভেক্টর আর মাইনাস এ ভেক্টর এদের ম্যাগনিটিউড সেম আর ডিরেকশন হচ্ছে একদম অপোজিট। আচ্ছা, এইবার হচ্ছে ভেক্টরের রেজলিউশন। রেজলিউশন মানে হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর ভেক্টরের কম্পোনেন্টে ভেক্টরগুলোকে ভেঙে দেওয়া। আমাদের টু ডাইমেনশনে যদি দেখি, আমাদের দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, এক্স ওয়াই বা ওয়াই জেড বা জেড এক্স, যা পেয়ার আমি নেব। আর যদি থ্রি ডাইমেনশনে দেখি, তাহলে এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিস রয়েছে যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে এক্স ওয়াই জেড প্রত্যেকের সাথে প্রত্যেকটা অ্যাক্সিসের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এক্স আর ওয়াই এর মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ওয়াই জেড এর মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এক্স জেড এর মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এবার যেহেতু টু ডাইমেনশনাল পেপারে তিনটে এরকম মিউচুয়ালি 90 ডিগ্রি আঁকা সম্ভব না, তাই ভিজুয়ালি বোঝানোর জন্য এইভাবে আঁকা হয় যে এক্স আর ওয়াই হচ্ছে যেভাবে টু ডাইমেনশনে আঁকে সেরকম, আর জেডটা হচ্ছে এই বরাবর। দেখে বোঝার উপায় নেই যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি, কিন্তু আমরা জানি এই দুটো 90 ডিগ্রি, ছবি দেখে বোঝা যাবে না, এটা জাস্ট ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এখানে যেমন আমি টু ডাইমেনশনে রেখেছি, অনেক কিছু জানার আছে এখানে, অনেক কিছু শুনে মনে রাখতে হবে। সবকিছু সবসময় বইতে বা কোনো লেকচার নোটে লেখা থাকবে সেটা ভাবার কোনো কারণ নেই। যেমন আমরা যখনই এক্স ওয়াই জেড এই তিনটে অ্যাক্সিস একসাথে আঁকবো, আমাদের আঁকার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক্স ওয়াই জেড এরা যেন অ্যান্টি ক্লকওয়াইজ পজিশনে থাকে। অর্থাৎ এক্স ওয়াই জেড, এক্স থেকে যখন আমি জেড এর দিকে মুভ করবো তখন যেন সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হয়। এই যে এক্স ওয়াই জেড, আমি এখানে এক্স এখানে ওয়াই এখানে জেড নিতে পারবো না, তাহলে কি হয়ে যাবে, ক্লকওয়াইজ ডিরেকশন হয়ে যাবে। আমি যাকেই এক্স অ্যাক্সিস বলি না কেন, আমি এখানে যেমন এইটাকে এক্স অ্যাক্সিস বলেছি, এটাকে ওয়াই বলেছি, এটাকে জেড বলেছি। আমি যদি এটাকে এক্স বলতাম তাহলে এটাকে ওয়াই বলতে হতো, এটাকে জেড বলতে হতো। আমি যদি এটাকে এক্স বলতাম তাহলে এটাকে ওয়াই বলতে হতো, এটাকে জেড বলতে হতো। কারণ আমি যেটাকেই এক্স নিই না কেন, যেটাকে খুশি এক্স নিতে পারি, ওয়াই নিতে পারি, জেড নিতে পারি, আমাকে একটা জিনিসই মাথায় রাখতে হবে যাতে এক্স ওয়াই জেড এই তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিস সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ পজিশনে থাকে। এক্স থেকে যখনই আমি জেড এর দিকে মুভ করবো যেন অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতে হয়, এক্স ওয়াই জেড এইরকম অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, আরেকটা ব্যাপার, এইখানে আমি একটা ভেক্টর নিয়েছি এ ভেক্টর, এটা একটা টু ডাইমেনশনাল ছবি, এই জন্য আমি কেস 1 নাম দিয়েছি, কারণ আমি কেস 3-তে সম্ভবত থ্রি ডাইমেনশনাল দেখিয়েছি। এখানে একটা টু ডাইমেনশনাল ছবি আছে, এখানে আমি একটা এ ভেক্টর নিয়েছি যেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। কোন অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, এক্স অ্যাক্সিসের সাথে বা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে। এই যে এ ভেক্টরের যে টিপ বা হেড, তার থেকে আমি এক্স অ্যাক্সিসের ওপর একটা পারপেন্ডিকুলার রাখলাম ডটেড লাইন দিয়ে, আর ওয়াই অ্যাক্সিসের ওপর আমি একটা পারপেন্ডিকুলার রাখলাম। তাহলে অরিজিন থেকে এক্স অ্যাক্সিস অবধি এই পারপেন্ডিকুলারের যে ফুট, সেই অবধি যেটুকু লেন্থ সেটা হচ্ছে এ ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। আর ওয়াই অ্যাক্সিসের ওপর যে পারপেন্ডিকুলার ড্র করেছিলাম অরিজিন থেকে, ওইটুকু লেন্থ হচ্ছে এ ভেক্টরের ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। তাহলে কম্পোনেন্টে ভাঙা মানে কোনো একটা ভেক্টরের কোনো একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কথাটার মানেই হচ্ছে আমি যদি ওই ভেক্টরের যে টিপ বা হেড সেখান থেকে কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলোর উপর পারপেন্ডিকুলার ড্র করি,
তাহলে অরিজিন থেকে ওই পারপেন্ডিকুলারের ফুট পর্যন্ত যেটুকু পার্ট সেটুকু হচ্ছে সেই অ্যাক্সিস বরাবর ওই ভেক্টরটার কম্পোনেন্ট। এখানে যেমন এইটুকু হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, যেহেতু পারপেন্ডিকুলার ড্র করে এখানে পৌঁছেছে। এইটুকু হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট তার নাম দিয়েছি আমি এ এক্স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট তার নাম দিয়েছি আমি এ ওয়াই, আর ভেক্টরটা হচ্ছে আমার এ। এইবারে আমি একটু আগে বললাম এইটুকু যদি এ ওয়াই হয় তাহলে এটা এটার প্যারালাল আর ইকুয়াল, তাহলে এইটুকুও কি হবে এ ওয়াই হবে। তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটার এইটা হচ্ছে এ ওয়াই আর এইটা হচ্ছে এ এক্স, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে এ এক্স বাই এ এটা হচ্ছে কস থিটা, আর এ ওয়াই বাই এ এটা হচ্ছে সাইন থিটা। সেখান থেকে কি পাই, এ এক্স ইকুয়ালস টু এ কস থিটা, এ ওয়াই ইকুয়ালস টু এ সাইন থিটা। বেসিক জিওমেট্রি। আর ডিরেকশন কি করে পাবো, ওই যে থিটা বার করতে হবে। ডিরেকশন মানে এখানে আর তো কিছু বলা নেই, তাহলে থিটা বার করবো। তাহলে কি করে বার করবো, ট্যান থিটা কি, এইটা এ ওয়াই বাই এ এক্স, তাহলে এটাই আমার বেরিয়ে গেল ডিরেকশন। আচ্ছা, এবার হচ্ছে ম্যাগনিচিউড বার করবো এর। কি করে বার, ম্যাগনিচিউড বের করার আগে আমি এবার রিজলভ করব অ্যাক্সিস বরাবর। কিভাবে করব, তিনটে যে কোঅর্ডিনেট অ্যাক্সিস রয়েছে, তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে অ্যাসোসিয়েটেড ইউনিট ভেক্টর অলরেডি রয়েছে, যেটা অলরেডি ডিফাইন্ড ইউনিট ভেক্টর। এক্স অ্যাক্সিসের অ্যালং যে ইউনিট ভেক্টর তাকে ডিনোট করা হয় আই ক্যাপ দিয়ে, ওয়াই অ্যাক্সিসের ডিরেকশনের যে ইউনিট ভেক্টর তাকে ডিনোট করা হয় জে ক্যাপ দিয়ে, জেড অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর তাকে ডিনোট করা হয় কে ক্যাপ দিয়ে। তাহলে প্রত্যেকটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, যেহেতু কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর মুভ করলে সেটাও একটা ভেক্টর রিপ্রেজেন্ট করে, সেই জন্য কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলোকে ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এক্স অ্যাক্সিসের অ্যালং যে ইউনিট ভেক্টর তাকে বলে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসের অ্যালং যে ইউনিট ভেক্টর তাকে বলে জে ক্যাপ, জেড অ্যাক্সিসের অ্যালং যে ইউনিট ভেক্টর তাকে বলে কে ক্যাপ। এইবার এইখানে এক্স অ্যাক্সিসের অ্যালং যে ভেক্টরের পার্টটা সেটার নাম কি এ এক্স, এটা হচ্ছে ভেক্টরটার এক্স অ্যাক্সিস বরাবর ম্যাগনিটিউড। এ এক্স হচ্ছে এ ভেক্টরের এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট, মানে ম্যাগনিটিউডটুকু এক্স। আর এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি আই ক্যাপ। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এ ভেক্টরের যে ভেক্টর পার্ট সেটা কি, এক্স অ্যাক্সিস বরাবর এ ভেক্টরের ম্যাগনিটিউড মানে এক্স ইন্টু এক্স অ্যাক্সিস বরাবর এ ভেক্টরের যে ডিরেকশন, আর এক্স অ্যাক্সিস বরাবর ডিরেকশন কি দিয়ে ডিনোট করা হয় বললাম, আই ক্যাপ দিয়ে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর গোটা ভেক্টরটা হচ্ছে আমার ম্যাগনিটিউড ইন্টু এক্স অ্যাক্সিসের ডিরেকশন মানে এক্স ইন্টু আই ক্যাপ। বোঝা গেল? আরো সিম্পলিফাই করে বলছি, প্রথমবার তো অনেকটা ভেঙে বললাম, এবার সিম্পলিফাই করে বলছি। এ ভেক্টরের এক্স ডিরেকশনের কম্পোনেন্ট হচ্ছে এক্স, ওয়াই ডিরেকশনের কম্পোনেন্ট হচ্ছে এ ওয়াই। তাহলে এ ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর ম্যাগনিটিউড এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাগনিটিউড এ ওয়াই। এবার এক্স অ্যাক্সিস বরাবর অলরেডি ডিফাইন্ড ইউনিট ভেক্টর আই ক্যাপ, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ম্যাগনিটিউড এক্স, ইউনিট ভেক্টর আই ক্যাপ। তাহলে এ ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর ভেক্টর পার্ট হচ্ছে এ এক্স আই ক্যাপ, আর এ ভেক্টরের ওয়াই অ্যাক্সিস বরাবর ভেক্টর পার্ট হচ্ছে এ ওয়াই জে ক্যাপ। তাহলে এ ভেক্টরকে যদি আমি এক্স ভেক্টরের ভেক্টর আর ওয়াই ভেক্টরের ভেক্টর হিসেবে লিখি তাহলে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। এইটা আমি কি করে লিখলাম, ভেক্টরের ট্রায়াঙ্গেল ল দিয়ে, কারণ এইটা হচ্ছে আমার এ এক্স আই ক্যাপ আর এইটা হচ্ছে আমার এ ওয়াই জে ক্যাপ নিচ থেকে ওপর দিকে। তাহলে এইটা আর এইটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর এ ভেক্টরটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে এ এক্স আই ক্যাপ হচ্ছে আমার একটা ভেক্টর ট্রায়াঙ্গেলের একটা সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ, এ ওয়াই জে ক্যাপ হচ্ছে আরেকটা ভেক্টর ট্রায়াঙ্গেলের সেকেন্ড সাইডে সেটাও অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে থার্ড সাইডটা হবে তাদের রেজাল্টেন্ট ট্রায়াঙ্গেল ল অনুযায়ী। তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, সেটাই লেখা হয়েছে। খুব সহজ, শুনে মাথা গলিয়ে যেতে পারে, কিন্তু ঠান্ডা মাথায় ভাবলে বা নিজের হাতে ছবি এঁকে করলে পরিষ্কার হয়ে যাবে। তাহলে 2 ডাইমেনশনে হবে এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ, 3 ডাইমেনশনে হবে আবার কি, যদি জেড অ্যাক্সিস বরাবর এ ভেক্টরের কম্পোনেন্ট হয় এ জেড, তার সাথে জেড অ্যাক্সিসের যে ইউনিট ভেক্টর সেটা অ্যাসোসিয়েট করে দিলেই আমি জেড অ্যাক্সিস বরাবর ভেক্টরের পার্টটা পেয়ে যাব এ জেড কে ক্যাপ। তাহলে গোটা এ ভেক্টরটা হবে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তাহলে কোনো একটা ভেক্টরকে যদি আমি কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টে ভাঙি, যেমন এ ভেক্টরকে যদি আমি এ এক্স এ ওয়াই এ জেড কম্পোনেন্টে ভাঙি তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর,
এবং তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে অ্যাসোসিয়েটেড ইউনিট ভেক্টরগুলো হচ্ছে যেগুলো কোঅর্ডিনেট অ্যাক্সিসের ডিরেকশন স্পেসিফাই করে, সেগুলো হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ ফর এক্স ওয়াই জেড অ্যাক্সিস রেসপেক্টিভলি। তাহলে আমি এ ভেক্টরটাকে কম্পোনেন্টে ভাঙতে পারি, যে এ ভেক্টরটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যে ভেক্টর পার্ট সেটা হচ্ছে এক্স আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেক্টর পার্ট সেটা হচ্ছে এ ওয়াই জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর যে ভেক্টর পার্ট সেটা হচ্ছে এ জেড কে ক্যাপ। এবার হচ্ছে আমি এ ভেক্টরের ম্যাগনিটিউড বার করব। এই যে একটু আগে লিখেছি ওপরে সাইন থিটা আর কস থিটার ভ্যালু, সাইন থিটা হচ্ছে এ ওয়াই বাই এ, কস থিটা হচ্ছে এ এক্স বাই এ, এই যে এখান থেকে লিখেছি। তাহলে দুটোকে স্কোয়ার করে যোগ করে দিলে সাইন কস চলে যাবে, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। কি পড়ে থাকবে? এ ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে কি পাচ্ছি এই ইকুয়েশনটা থেকে? এ ইকুয়ালস টু রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমার এ ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে কোনো একটা ভেক্টরকে যদি কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর এ এক্স এ ওয়াই এ জেড এই কম্পোনেন্টে ভাঙা হয়, তাহলে ওই ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে আন্ডার রুট এক্স কম্পোনেন্টের স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্টের স্কোয়ার যদি 2 ডাইমেনশন হয়, আর 3 ডাইমেনশনে হলে আন্ডার রুট এক্স কম্পোনেন্টের স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্টের স্কোয়ার প্লাস জেড কম্পোনেন্টের স্কোয়ার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখে মনে হচ্ছে পাতি পিথাগোরাস ফর্মুলার মতো, একদমই তাই। যদি আমি বলি যে কোনো একটা ভেক্টর 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর ভেক্টরটার কম্পোনেন্টের ভ্যালু হচ্ছে 3, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেক্টরটার কম্পোনেন্টের ভ্যালু হচ্ছে 2। তাহলে ভেক্টরটার ম্যাগনিটিউড হবে রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে আন্ডার রুট 13 হয়ে গেল। এটাই 3 ডাইমেনশনে থাকলে 3খানা, প্রত্যেকটা স্কোয়ার করে যোগ করে দেবো, তার রুট নেব, হয়ে গেল। আচ্ছা, এটা তো হলো ম্যাগনিটিউড। এবার হচ্ছে আমি ডিরেকশন বার করবো। এই যে একটু আগেই বললাম, যখন আমাকে ভেক্টরকে কোঅর্ডিনেট ওয়াইজ কম্পোনেন্ট ওয়াইজ ভেঙে দেবে না, তখন ভেক্টরের ডিরেকশন বার করার জন্য আমি কিসের হেল্প নেব? নেব অ্যাঙ্গেলের হেল্প। যে এই ভেক্টরের সাথে এত অ্যাঙ্গেলে রয়েছে, বা নর্থের ডিরেকশনের সাথে এত অ্যাঙ্গেলে রয়েছে, বা ইস্ট ডিরেকশনের সাথে এত অ্যাঙ্গেলে রয়েছে। যখন আমাকে ভেক্টরগুলোকে কোঅর্ডিনেট ওয়াইজ ভেঙে দেবে না, তখন আমি অ্যাঙ্গেলের হেল্প নিয়ে ভেক্টরগুলোর ডিরেকশন ডিফাইন করব। কোনো একটা ভেক্টর বা কোনো একটা নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ কোনো একটা ডিরেকশনের সাথে ওই ভেক্টরটা কত অ্যাঙ্গেলে রয়েছে সেটা দিয়ে ভেক্টরের ডিরেকশন স্পেসিফাই করব। কিন্তু যদি আমাকে ভেক্টরগুলোকে কোঅর্ডিনেট অ্যাক্সিসের কম্পোনেন্ট ফর্মে ভেঙে দেয়, এই এক্স এ এক্স এ ওয়াই এ জেড এরকম ফর্মে ভেঙে দেয়, তখন আমি ইউনিট ভেক্টর বার করব। ওই যে কোনো একটা ভেক্টর হচ্ছে তার ম্যাগনিটিউড আর ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর মানে কি বলেছিলাম? সেই ভেক্টরটা ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড। আর এখন আমি ম্যাগনিটিউড এইভাবে কম্পোনেন্ট ওয়াইজ ম্যাগনিটিউড বের করা শিখে গেছি। তাহলে ইউনিট ভেক্টর হচ্ছে সেই ভেক্টরটা ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড, সেই ভেক্টরটা ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড। সেটাকে আমি একটু আলাদা করে ভেঙে লিখেছি, আর কিছুই না। এটা 2D তে, এটা 3D তে। দেখতে এত বড় লাগছে, কিন্তু প্রবলেমে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারগুলো হিসাব করে ছোট হয়ে যাবে। এখানে যেহেতু এক্স এ ওয়াই এ জেড দিয়ে রিপ্রেজেন্ট করা, তাই এত বড় লাগছে। দেখে ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলার আছে। আমি এই এই লেকচারের ক্ষেত্রে লেখার ব্যাপারে ম্যাগনিটিউডগুলোকে বেশিরভাগ জায়গাতে শুধু সেই সিম্বলটা দিয়ে রিপ্রেজেন্ট করেছি। অর্থাৎ এ ভেক্টর হচ্ছে এর মাথায় দাগ অ্যারো, আর এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে শুধু এ। কিন্তু ম্যাগনিটিউড লেখার আরেকটা কায়দা রয়েছে, সেটা হচ্ছে এরকম মড, এটাকে বলে দুদিকে দাগ, মানে এটা হচ্ছে মডুলাস বা মড। তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড আমি শুধু এ দিয়েও লিখতে পারি, আবার এ ভেক্টরের মড দিয়েও লিখতে পারি। মনে রাখতে হবে, যদি আমি মড সাইনটা দিই দুপাশে, তাহলে কিন্তু মাথায় ভেক্টর সাইন দিতে হবে এর ম্যাগনিটিউড বোঝানোর জন্য। আর যদি শুধু আমি এ লিখি মাথায় অ্যারো না দিয়ে, তাহলেও সেটা ম্যাগনিটিউড বোঝায়। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, মানে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ইকুয়ালস টু আইদার অনলি এ, অথবা এ ভেক্টরের দুপাশে মড সাইন, যা দিয়ে খুশি রিপ্রেজেন্ট করা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু দুটো মিলিয়ে ফেললে হবে না। আচ্ছা, এবার সেকেন্ড কেস। সেকেন্ড কেসটা 2 ডাইমেনশনই, কিন্তু একটু মজার কিছুই না, বেসিক জিওমেট্রি। আগেরটা আমি বলেছিলাম শুধু এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, তার মানে ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে? 90 মাইনাস থিটা। কিন্তু এখানে আর ওই 90 মাইনাস এসব হিসেবের মধ্যে আমরা যাইনি। এখানে আমি পরিষ্কার বলে দিয়েছি যে এ ভেক্টরটা রয়েছে সেটা এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে, আর ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে আমরা পরিষ্কার বেসিক জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে লিখতে পারি
যে ওবি হচ্ছে এ ইন্টু কস আলফা আর ওসি হচ্ছে এ ইন্টু কস বিটা। এইখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আজীবন মাথায় রাখতে হবে ফিজিক্স পড়ার জন্য বা ফিজিক্সের প্রবলেম সলভ করার জন্য, যে কোনো ভেক্টর যে অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল ডিফাইন করা থাকে সেই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা সবসময় কস কম্পোনেন্ট হয়। যেমন এক্স এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে বলে এক্স কম্পোনেন্টটা এ কস আলফা, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেল করে আছে মানে ওয়াই বরাবর কম্পোনেন্টটা হচ্ছে এ কস বিটা। আগেরটা তো তাই ছিল, এই যে এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করেছিল বলে এক্স বরাবর যে কম্পোনেন্ট সেটা কি হয়েছিল এ কস থিটা। যার সাথে অ্যাঙ্গেল ফর্ম করে সেই কম্পোনেন্টটা সবসময় কস কম্পোনেন্ট হয়। কেন? যার সাথে অ্যাঙ্গেল ফর্ম করে সেই সাইডটা সবসময় বেস হয়। এখানে যেমন আলফা অ্যাঙ্গেল ধরলে ওবি হচ্ছে বেস, তাই ওবিকে এ কস আলফা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। তেমন বিটাকে যদি অ্যাঙ্গেল ধরি তখন ওসি হচ্ছে বেস, তাই ওসি ইকুয়ালস টু এ কস বিটা লিখতে পারি। সুতরাং এইটুকু মাথায় রাখলেই হবে যে কোনো ভেক্টর সবসময় যে অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল ফর্ম করবে সেই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ওই অ্যাঙ্গেলের কস হয় সবসময়। এখানে এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করেছে তাই এ এক্স হচ্ছে এ কস আলফা, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেল করেছে তাহলে এ ওয়াই হচ্ছে এ কস বিটা, তাহলে কস আলফা ইকুয়ালস টু এক্স বাই এ, কস বিটা হচ্ছে এ ওয়াই বাই এ। এই কস আলফা কস বিটা এগুলোকে বলা হয় ডিরেকশন কোসাইন। কোসাইন কেন সেটা তো বোঝাই যাচ্ছে কস বলে। আর ডিরেকশন কোসাইন কেন বলে? ডিরেকশন কেন বলে? কারণ একটু আগেই বললাম যে ভেক্টরের ডিরেকশন রিপ্রেজেন্ট করার একটা ভালো উপায় হচ্ছে অ্যাঙ্গেল বোঝানো। তাই এই কোসাইনগুলো ভেক্টরটা কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে সেটা স্পেসিফাই করছে। এই জন্য এই কোসাইনগুলোকে বলা হচ্ছে ডিরেকশন কোসাইন। যেমন কস আলফা বোঝাচ্ছে যে এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে ভেক্টরটা, কস বিটা থেকে বোঝা যাচ্ছে ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে ভেক্টরটা, এবং অ্যাঙ্গেল হচ্ছে ভেক্টরের ডিরেকশনের একটা ভালো আইডেন্টিটি। এই জন্য এই কস আলফা কস বিটা এগুলোকে বলা হয় ডিরেকশন কোসাইন। এখানে 2 ডাইমেনশনে, 3 ডাইমেনশনে হলে কস গামা হবে এ জেড বাই এ, জেড অ্যাক্সের সাথে যদি গামা অ্যাঙ্গেল করে থাকে, সেই ছবিও দিয়েছি তলায়। তাহলে এগুলোকে বলা হয় ডিরেকশন কোসাইন। আচ্ছা, ম্যাগনিটিউড অফ এ আমরা কি জানি? রুট ওভার হবে এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, অলরেডি আমরা জানি। আচ্ছা, এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে কস স্কোয়ার আলফা আর কস স্কোয়ার বিটাকে যদি আমরা যোগ করি স্কোয়ার করে তাহলে কি পাবো? 1, কারণ কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা হচ্ছে এ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। তার মানে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। আর এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার মানে কি আমরা জানি? সত্যি জানি এ স্কোয়ার, ম্যাগনিটিউড থেকে পাচ্ছি। তাহলে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা যোগ করে, এটা হাতে করে দেখলেই হবে, 2 লাইনের ব্যাপার, আমি আর ভেঙে করে দেখাইনি, ইকুয়ালস টু 1 হবে। এটা হচ্ছে ডিরেকশন কোসাইনের একটা প্রপার্টি, স্কোয়ার করে যোগ করলে 1 হয়। 3 ডাইমেনশনের ক্ষেত্রেও সেটা হবে। 3 ডাইমেনশনটা আমি ইলাবোরেটলি বোঝাচ্ছি না, একই রকম। পি ভেক্টরটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ভেক্টরটা পি এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেক্টর পি ওয়াই, জেড অ্যাক্সিস বরাবর পি জেড। তাহলে এক্স অ্যাক্সিস বরাবরটাকে লিখেছি পি এক্স আই ক্যাপ, পি এক্স হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, পি ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট পি ভেক্টরের, পি জেড হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। আর এক্স অ্যাক্সিসের সাথে ছবিতেই বোঝা যাচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে, ওয়াই এর সাথে বিটা অ্যাঙ্গেল করে আছে, আর জেড এর সাথে গামা অ্যাঙ্গেল করে আছে। তাহলে সেখান থেকে লিখতে পারি পি এক্স হচ্ছে পি কস আলফা, পি ওয়াই হচ্ছে পি কস বিটা, পি জেড হচ্ছে পি কস গামা। আর ম্যাগনিটিউড অফ পি হচ্ছে রুট ওভার অফ পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। তাই হয়, তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট তাদের স্কোয়ার করে যোগ করে রুট করলেই হয় ম্যাগনিটিউড। তাহলে এই তিনটেকেও স্কোয়ার করে যোগ করলে কি পাবো? 1 পাবো। 2 লাইনের ব্যাপার, নিজের হাতে করে দেখলেই হবে। এগুলোকেও বলা হয় ডিরেকশন কোসাইন 3 ডাইমেনশনে। আচ্ছা, এবার হচ্ছে পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তার কারণ হচ্ছে পজিশন ভেক্টর দিয়ে কোনো একটা পয়েন্টের পজিশনকে স্পেসিফাই করা যায় এবং সেটাকে একটা ভেক্টর দিয়েও রিপ্রেজেন্ট করা যায়। ধরা যাক এই যে এক্স কমা ওয়াই পয়েন্টটা, এই পয়েন্টটার এক্স কমা ওয়াইকে আমি ধরলাম 2,3, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, এবং অরিজিন থেকে এক্স এই 2,3 পয়েন্টকে যদি কানেক্ট করি তাহলে যে ভেক্টর দিয়ে কানেক্ট করা হয় সেটা হচ্ছে আর ভেক্টর, যেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। এইবার যদি
2,3 হয় তাহলে আমি আর ভেক্টরকে লিখতে পারবো, তাহলে এক্স এর ভ্যালু কত 2, ওয়াই এর ভ্যালু কত 3, তাহলে আর ভেক্টরকে লেখা যাবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এখানে 2 আর 3 বদলে এক্স ওয়াই রয়েছে, তাই লিখেছি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। কি করে লেখা যাবে? খুব সহজ, ওই পারপেন্ডিকুলার ড্র করে ডট 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 পারপেন্ডিকুলার ড্র করবো, ডট 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 পারপেন্ডিকুলার ড্র করবো এক্স আর ওয়াই অ্যাক্সিসের উপর। এইটুকুর ভ্যালু কত? এক্স। এই বরাবর কোঅর্ডিনেট কত? ইউনিট ভেক্টর কি? আই ক্যাপ, তাহলে এটা হচ্ছে এক্স আই ক্যাপ। এই বরাবর ভ্যালু কত? ওয়াই। এই বরাবর কোঅর্ডিনেট অ্যাক্সিস কি? ইউনিট ভেক্টর কি? জে ক্যাপ, তাহলে এটা হচ্ছে ওয়াই জে ক্যাপ। তাহলে দুটো যোগ করলে কি পাবো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, সেটাই হচ্ছে আমার আর ভেক্টরটা। হয়ে গেল। 3 ডাইমেনশনে হলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে কোনো একটা ভেক্টর যদি কোঅর্ডিনেট পয়েন্ট দিয়েও ডিনোট করা থাকে, তাহলে করেসপন্ডিং কোঅর্ডিনেট ভ্যালুর সাথে আমি যদি সেই কোঅর্ডিনেট বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে গুণ করে যোগ করে দিই, তাহলেই আমি ভেক্টরটা পেয়ে যাবো। ওই যে বললাম, এই পয়েন্টটা যদি 2,3 হয় তাহলে এই ভেক্টরটা হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, কারণ এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু 3। তাহলে 2 এর সাথে আই ক্যাপ গুণ করবো, 3 এর সাথে জে ক্যাপ গুণ করবো। সাবধান, 3 এর সাথে আই ক্যাপ গুণ করে দিলে হবে না কিন্তু, কারণ 3 তো ওয়াই এর ভ্যালু, তার সাথে সবসময় জে ক্যাপ গুণ হবে, আর 2 হচ্ছে এক্স এর ভ্যালু, তার সাথে সবসময় আই ক্যাপ গুণ হবে। এটা 2D-তে, এটা 3D-তে। আচ্ছা, এবার হচ্ছে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। এইটার শুধু ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আমি ভালো করে বোঝাবো, বাকি যে ম্যাথামেটিক্যাল পার্ট সেটা এত সহজ, সেটা ইলাবোরেটলি বোঝানোর কোনো মানে হয় না। দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর ভি ভেক্টর, তাদের মাঝের অ্যাঙ্গেল বলে দিয়েছে থিটা। তাহলে দুটো ভেক্টরের যদি ডট প্রোডাক্ট করি তাহলে সেটা হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা হয়। কেন এ বি কস থিটা হয় সেটার জিওমেট্রিক্যাল যে এক্সপ্লেনেশন সেটা খুব একটা প্রয়োজন নেই, করাটা সময় নষ্ট, তাই আমি করছিও না। এটা বুঝলেই হবে যে দুটো ভেক্টরকে যখন আমি গুণ করব, সেই গুণের যে রেজাল্ট, সেই রেজাল্টটা স্কেলার না ভেক্টর, তার উপর ডিপেন্ড করছে আমি কি ধরনের গুণ করেছি। দুরকম গুণ করতে পারি, একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন, বা একটা স্কেলার প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। মানে দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে রেজাল্টটা যদি আমার স্কেলার হয় তাহলে সেই ধরনের মাল্টিপ্লিকেশনকে বলে স্কেলার মাল্টিপ্লিকেশন, যার আরেকটা নাম হচ্ছে ডট প্রোডাক্ট। আর দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে যদি আমি আরেকটা নতুন ভেক্টর পাই, মানে এন্ড রেজাল্ট যদি আমার একটা মাল্টিপ্লিকেশনের এন্ড রেজাল্ট যদি আমার ভেক্টর হয়, তাহলে সেই ধরনের মাল্টিপ্লিকেশনকে বলে ভেক্টর মাল্টিপ্লিকেশন বা ভেক্টর প্রোডাক্ট, যার আরেকটা নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট। এর থেকে বোঝা যাচ্ছে নর্মাল স্কেলার কোয়ান্টিটিকে যেমন আমি একরকম ভাবে মাল্টিপ্লাই করতে পারি, 5 × 3 হচ্ছে 15, 10 × 2 হচ্ছে 20, মাল্টিপ্লিকেশন একই রকম ভাবে করা যায়। কিন্তু ভেক্টরকে দুরকম ভাবে মাল্টিপ্লাই করা যায় এন্ড প্রোডাক্টের উপর বেস করে। দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে এন্ড প্রোডাক্ট যদি আমার স্কেলার হয় তাহলে সেই ধরনের মাল্টিপ্লিকেশনকে বলে স্কেলার মাল্টিপ্লিকেশন বা ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। আর দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে যদি ফাইনাল রেজাল্ট আমার একটা ভেক্টর হয় তাহলে সেই ধরনের মাল্টিপ্লিকেশনকে বলে ভেক্টর মাল্টিপ্লিকেশন বা ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। ব্যাস, এইটুকু মাথার মধ্যে সেপারেট করে নিলেই যথেষ্ট। এইবার দুটো ভেক্টর আছে এ আর বি, তাদের মাঝের অ্যাঙ্গেল থিটা, তাদের যদি আমি স্কেলার প্রোডাক্ট করি তাহলে এ ডট বি হয় এ বি কস থিটা। কেন এ বি কস থিটা হয়? খুব সহজ, এ আর বি এর মাঝের অ্যাঙ্গেল থিটা, আমি যদি এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এই বরাবর বি এর কম্পোনেন্টটা কত হবে? বি কস থিটা। আর বি কস থিটার সাথে এর অ্যাঙ্গেল কত? 0, তাই না? তাহলে বি কস থিটা ইন্টু এ, সেটা হবে এ বি কস থিটা। হয়ে গেল। পারপেন্ডিকুলার ড্র করলে জিওমেট্রিক্যালি পরিষ্কার হয়ে যাবে, সেটা নিয়ে অত সময় নষ্ট করা মানে হয় না। তাহলে এ ডট বি হচ্ছে এ বি কস থিটা, এ ডট বি হচ্ছে এর ম্যাগনিচিউড ইন্টু বি এর ম্যাগনিচিউড ইন্টু কস থিটা। আমি এর ম্যাগনিচিউড আর বি এর ম্যাগনিচিউডকে এইখানে মড লিখেও দেখিয়েছি, আবার শুধু এ বি লিখেও দেখিয়েছি, যেটা খুশি লিখলেই হলো, শুধু একই জিনিস মেনটেন করাই বেটার। তাহলে এ ডট বি হচ্ছে এ বি কস থিটা। এবার অনেক কিছু বলতে পারি, যদি দুটো ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় তার মানে থিটা 90 ডিগ্রি, কস 90 0, তখন এ ডট বি কি হবে? 0 হবে। তাহলে দুটো ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার আমরা কখন বলতে পারবো? যখন ভেক্টর দুটো ডট প্রোডাক্ট কি হবে? 0 হবে। আর যদি দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলে এ ডট বি ইকুয়ালস টু কি হবে? জাস্ট এ বি হবে, কারণ কস 0 ইকুয়ালস টু 1। এগুলো তো আর ভেঙে বলার মানে হয় না, থিটার ভ্যালু কি হলে কি হবে।
আচ্ছা, এবার ডট প্রোডাক্ট কিছু স্পেসিফিক রুল ফলো করে, যেটা হচ্ছে ডট প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ, মানে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ, এবং ডট প্রোডাক্ট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, মানে বি প্লাস সি এর সাথে যদি আমি এ কে ডট করি তাহলে এ ডট বি প্লাস এ ডট সি। মানে নর্মাল স্কেলার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু এই লগুলো ফলো হয়। 3 × 5 ইকুয়ালস টু কিন্তু 5 × 3, দুটোই 15 দেয়। আবার 3 × 5 + 2 ইকুয়ালস টু 3 × 5 + 3 × 2, ওখানেও কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে। তেমনি ডট প্রোডাক্ট কিন্তু কমিউটেটিভ আর ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে, কিন্তু প্রোডাক্টের একটা আলাদা রুল আছে, এ ডট বি হচ্ছে এ বি কস থিটা, যেখানে থিটা হচ্ছে এ আর বি এর মাঝের অ্যাঙ্গেল। এইবার যদি ভেক্টর দুটোকে কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর ভেঙে দেয়, তাহলে কিভাবে আমি ডট প্রোডাক্ট বের করব? প্রথম কথা হচ্ছে, কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর যখনই ভেঙে দেবে, তখন আমি কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো তো নিজেও ভেক্টর, তাদের ইউনিট ভেক্টর রয়েছে, তাদের ডিরেকশনে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তাদের মধ্যে ডট আর ক্রস ডট প্রোডাক্ট করলে কি হবে সেটা আমরা দেখি। প্রথম হচ্ছে দুটো সেম ভেক্টরে ডট করছি, আই আই ডট আই। এবার দুটো আই ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, তাই না? আমি যদি আই ভেক্টরের সাথে আই ক্যাপ ডট আই ক্যাপ করি, মানে আই ইউনিট ভেক্টর ডট আই ইউনিট ভেক্টর, তো দুটো তো সেম ভেক্টর, দুটো সেম ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল কত হয়? 0 ডিগ্রি হয়। তাহলে আই আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে আই ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু আই ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কস 0। এবার এই ভেক্টরগুলোতে ইউনিট ভেক্টর অ্যালং দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত হয়? 1 হয়, প্রথমেই বলেছি। তাহলে আই ক্যাপের ম্যাগনিটিউডও 1, আই ক্যাপের ম্যাগনিটিউডও 1, আর কস 0-র ভ্যালুও 1। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ হচ্ছে 1। তেমনি জে ক্যাপ ডট জে ক্যাপও 1, কারণ দুটো জে ক্যাপের মাঝের অ্যাঙ্গেলও 0 ডিগ্রি। কে ক্যাপ ডট কে ক্যাপও 1, কারণ দুটো কে ক্যাপের মাঝের অ্যাঙ্গেলও 0 ডিগ্রি। তাহলে কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরগুলো রয়েছে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তারা যদি নিজেদের মধ্যে ডট প্রোডাক্ট করা হয়, আই ডট আই, জে ডট জে, কে ডট কে, তাহলে সেগুলোর ভ্যালু হয় 1। আর যদি একজনের সাথে আরেকজনের ডট প্রোডাক্ট করা হয়, তাহলে তো খুব সহজ, 0 হবে, কারণ একজনের সাথে আরেকজন কি? মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এক্স অ্যাক্সিসের সাথে ওয়াই অ্যাক্সিস মিউচুয়ালি পারপেন্ডিকুলার, ওয়াই এর সাথে জেড মিউচুয়ালি পারপেন্ডিকুলার, জেড এর সাথে এক্স মিউচুয়ালি পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে হচ্ছে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর কস 90 কত? 0। তাহলে হয়ে গেল। তাহলে আই ডট জে হচ্ছে 0, জে ডট কেও 0, কে ডট আইও 0, যেহেতু আই জে কে আর মিউচুয়ালি অর্থোগোনাল। অর্থোগোনাল মানেই হচ্ছে মিউচুয়ালি অর্থোগোনাল মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এগুলো ম্যাথামেটিক্সের টার্ম, সেই জন্য লিখে দিয়েছি। যদি কোনো প্রবলেমে বলে দেয় অর্থোগোনাল, যাতে তাহলে মানে বোঝা যায়, সেই জন্য মিউচুয়ালি অর্থোগোনাল মানে পারপেন্ডিকুলার। তাহলে এটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং কোঅর্ডিনেট অ্যাক্সিস, তাদের ডট প্রোডাক্ট। এবার হচ্ছে দুটো ভেক্টরকে কম্পোনেন্ট ফর্মে দিয়ে দিলে তার ডট প্রোডাক্ট কি হবে। কম্পোনেন্ট ফর্ম মানে কি? এ ভেক্টরের কম্পোনেন্ট ফর্ম হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, যেখানে এ এক্স, এ ওয়াই, এ জেড হচ্ছে এ ভেক্টরের এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। তেমনি বি ভেক্টরের কম্পোনেন্ট ফর্ম হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। বি এক্স, বি ওয়াই, বি জেড হচ্ছে এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর বি ভেক্টরের কম্পোনেন্ট। এদের আমি ডট করব। ডট প্রোডাক্ট ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে, তার মানে এইটা ডট এইটা করব, প্লাস এইটা ডট এইটা করব, প্লাস এইটা ডট এইটা করব, মানে নর্মাল গুণ যেভাবে করে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি যদি থাকতো, যেভাবে করতাম সেভাবেই করব, কিন্তু ওই যে মাঝখানের যে গুণটা সেটা এখন ভেক্টর ডট প্রোডাক্ট। তাহলে এই এই ব্র্যাকেটের ফার্স্ট টার্ম আর এই ব্র্যাকেটের ফার্স্ট টার্ম যখন ডট প্রোডাক্ট করব, আই ডট আই মানে কত? 1। তাহলে কি পড়ে থাকে? এ এক্স ইন্টু বি এক্স। আচ্ছা, এর ফার্স্ট টার্ম, এর সেকেন্ড টার্ম, আই ডট জে 0, এর ফার্স্ট টার্ম, এর সেকেন্ড টার্ম, আই ডট কে 0। তার মানে আমরা এটা বুঝতে পারছি, শুধুমাত্র আই এর সাথে আই এর ডট প্রোডাক্ট, জে এর সাথে জে এর ডট প্রোডাক্ট, কে এর সাথে কে এর ডট প্রোডাক্ট, এই টার্মগুলোই এক্সিস্ট করবে, বাকি সবকটাই কি হবে? 0 হয়ে যাবে। আই ডট জে, জে ডট কে, কে ডট আই, এগুলো সব 0, যেহেতু ওরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে শুধুমাত্র এর ফার্স্ট আর এর ফার্স্টের যে ডট প্রোডাক্ট সেটা, প্লাস এর সেকেন্ড আর এর সেকেন্ড জে ডট জে সেইটা থাকবে, আর কে ডট কে সেইটা থাকবে, বাকিগুলো সব 0 হয়ে যাবে। তাহলে এ ডট বি মানে হচ্ছে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এতটাই সহজ, নিজের হাতে করে নিলে তো আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে প্রজেকশন। ওই যে বললাম কেন এ ডট বি হচ্ছে এ বি কস থিটা হয়, কারণ
এ থেকে বি এর ওপর যদি আমি প্রজেকশন নিই, মানে ওই ডটেড লাইনটা নিই, তাহলে আমার সেটা কস কম্পোনেন্ট হয় তাদের মাঝের অ্যাঙ্গেল থিটা হলে, যেটা আমি একটু আগেই কোঅর্ডিনেট অ্যাক্সিস ভেঙে পড়ানোর সময় বললাম। তেমনি এবার হচ্ছে ডিরেক্ট প্রজেকশন আমরা যদি বার করতে চাই, অর্থাৎ একটা ভেক্টরের প্রজেকশন আরেকটা ভেক্টরের ওপর। প্রজেকশন মানে হচ্ছে ছায়া। একটা ভেক্টর আছে এ, তার আমি ছায়া ফেলবো বি ভেক্টরের উপর, তাহলে সেই ছায়াটার লেন্থ কত হবে? খুব সহজ, সেই ছায়াটার লেন্থ হবে এ ডট বি ক্যাপ। যদি এ ভেক্টরের ছায়া বি ভেক্টরের উপর ফেলি তাহলে এ ডট বি ক্যাপ, যদি বি ভেক্টরের ছায়া এ ভেক্টরের উপর ফেলি তাহলে বি ডট এ ক্যাপ। এখানে এ ক্যাপ বি ক্যাপ এগুলো হচ্ছে এ ভেক্টরের অ্যালং ইউনিট ভেক্টর, বি ভেক্টরের অ্যালং ইউনিট ভেক্টর। তাহলে আবার একদম সিম্পল ভাষায় বলি, যদি আমি এ একটা ভেক্টর আছে তার প্রজেকশন নিতে চাই বি ভেক্টরের ওপরে, তাহলে যার ওপর প্রজেকশন নেব তার ইউনিট ভেক্টর নেব, তার ডিরেকশনে ইউনিট ভেক্টরটা নেব, আর যার প্রজেকশন নেব তার সাথে সেটা ডট করে দেবো। তাহলে এ ভেক্টরের প্রজেকশন যদি বি ভেক্টরের ওপর নিই তাহলে হবে এ ডট বি ক্যাপ, বি ভেক্টরের যে ইউনিট ভেক্টর তার সাথে এ ভেক্টরের ডট প্রোডাক্ট। এই হলো ডট প্রোডাক্ট। আচ্ছা, এবার হচ্ছে ক্রস প্রোডাক্ট দুটো ভেক্টরের। ওই যে বললাম, যদি দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশনের এন্ড রেজাল্টটা আমার হয় স্কেলার কোয়ান্টিটি তাহলে সেটা হচ্ছে ডট প্রোডাক্ট, আর যদি ভেক্টর কোয়ান্টিটি হতে পারে সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট করলে হবে। তাহলে দুটো ভেক্টরকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে নতুন যে রেজাল্ট পাবো সেটাও একটা কি ভেক্টর কোয়ান্টিটি। দুটো ভেক্টরকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে নতুন যেটা পাবো সেটাও একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এ আর বি দুটো ভেক্টর আছে, তার মাঝের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে এ ক্রস বি এটা হচ্ছে সি, নতুন একটা ভেক্টর। তাহলে যেহেতু সি একটা ভেক্টর তাহলে তার ম্যাগনিটিউডও থাকবে আর ডিরেকশনও থাকবে। তো ম্যাগনিটিউডটা হবে এ বি সাইন থিটা আর ডিরেকশন হবে এন ক্যাপ। কেন এ বি সাইন থিটা? জিওমেট্রিক্যালি হিসেব করে দেখানো যায়, প্রুফ করা যায়, কিন্তু সেই প্রুফটা ফিজিক্সে কোনো প্রয়োজন নেই, ম্যাথামেটিক্সে কাজে লাগে। তাহলে এ ক্রস বি হচ্ছে নতুন একটা ভেক্টর সি, সেই সি এর ম্যাগনিটিউড হবে এ এর ম্যাগনিটিউড বি এর ম্যাগনিটিউড সাইন থিটা, আর ডিরেকশনটা হবে আমি লিখে দিয়েছি এন ক্যাপ বলে। এন ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং দ্য ডিরেকশন অফ সি। তাহলে এই মড দিয়ে না লিখে যদি আমি শুধু এবি লিখি তাহলে এ ক্রস বি হচ্ছে এবি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, যেখানে এবি সাইন থিটা হচ্ছে সি ভেক্টরের ম্যাগনিটিউড আর এন ক্যাপ হচ্ছে সি ভেক্টরের ডিরেকশন রিপ্রেজেন্ট করে, মানে এন ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং সি। তাহলে এ প্লাস বি ভেক্টরের ম্যাগনিটিউড হবে সি ভেক্টরের ম্যাগনিটিউড, সেটা হচ্ছে জাস্ট কি এবি সাইন থিটা। যখন ম্যাগনিটিউড বলবো তখন আমি ডিরেকশনটা দরকার নেই, এন ক্যাপ দরকার নেই। তাহলে এ ক্রস বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে সি এর ম্যাগনিটিউড মানে এবি সাইন থিটা। এগুলো তো জাস্ট ম্যাথামেটিক্স, জানলাম হয়ে গেল। আসল যে কনসেপ্টটা বুঝতে হবে সেটা হচ্ছে সি ভেক্টরের ডিরেকশনটা কি হয়, এটাই হচ্ছে এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এইসব ম্যাথামেটিক্যাল জাগলারি নয় যে সাইন থিটা হবে কি কস থিটা হবে, এসব নয়। আসল কনসেপ্ট হচ্ছে নতুন যে ভেক্টরটা পাবো তার ডিরেকশনটা কি হবে। নতুন যে ভেক্টর পাবো তার ডিরেকশনটা হবে এ আর বি যে প্লেনে রয়েছে সেই প্লেনের সাথে অলওয়েজ পারপেন্ডিকুলার, মানে সি ইজ পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড সি ইজ পারপেন্ডিকুলার টু বি। তাহলে এ ক্রস বি করে যদি আমি সি ভেক্টর পাই, যে সি ভেক্টরটা পাবো সেটা হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর দুটোর সাথেই পারপেন্ডিকুলার। তার মানে আমি যদি খাতার পাতায় এ আর বি ভেক্টর আঁকি তাহলে সি ভেক্টরটা আইদার খাতা থেকে পারপেন্ডিকুলার উপরের দিকে অথবা খাতার পাতা ফুঁড়ে পারপেন্ডিকুলারলি নিচের দিকে, যদি আমি খাতার পাতায় এ আর বি ভেক্টর আঁকি। তাহলে আবার বলছি, if a cross b gives a new vector c, then the direction of c is defined by the plane perpendicular to the plane holding a vector and b vector. a আর b ভেক্টর যে প্লেনে এঁকেছি আমি, c ভেক্টর হচ্ছে সেই প্লেনটার সাথেই পারপেন্ডিকুলার, তার মানে a ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার আর b ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার। এবার ব্যাপারটা হচ্ছে পারপেন্ডিকুলার ওপরের দিকে না পারপেন্ডিকুলার নিচের দিকে। ওই যে আমি বললাম, আমি যদি খাতার পাতায় এ আর বি ভেক্টর রাখি তাহলে পারপেন্ডিকুলার ওপরের দিকে হতে পারে সি, পারপেন্ডিকুলার নিচের দিকে হতে পারে সি। কথাটা হচ্ছে ওপরের দিকে হবে না নিচের দিকে হবে, সেটা ডিফাইন করবে কে? সেটা ডিফাইন করবে যে আমি এ ক্রস বি করছি নাকি বি ক্রস এ করছি। খুব সহজ। ধরা যাক এই যে ছবিটা রয়েছে, ছবিটায় আমি এ ক্রস বি করছি। এইবার আমি একটা স্ক্রু নিলাম, সেই স্ক্রুটাকে আমি ওই এ আর বি এর
যে কানেক্টিং পয়েন্ট সেইখানে বসালাম স্ক্রুটাকে। স্ক্রুয়ের যে তলার সরু পার্টটা, একদম নিচের যে টিপটা, সেইটা আমি এই এ আর বি এর যে জয়নিং পয়েন্ট, এই কানেক্টিং পয়েন্ট এখানে বসালাম। বসিয়ে এবার এ ক্রস বি করছি, মানে এ থেকে বি এর দিকে স্ক্রুটাকে ঘোরাবো। তাহলে এ থেকে বি এর দিকে স্ক্রুটাকে ঘোরানো মানে স্ক্রুটাকে কিরকম ঘোরাচ্ছি? স্ক্রিনের ওপর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। যদি অ্যান্টি ক্লকওয়াইজ স্ক্রুটাকে ঘোরাই তাহলে স্ক্রুটা কি হবে? আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসবে স্ক্রিন থেকে। তাহলে আমি যদি এ ক্রস বি করি সেটা হচ্ছে স্ক্রিন থেকে বাইরের দিকে পারপেন্ডিকুলারলি। আর যদি বি ক্রস এ করি তাহলে আমার আবার ওই কানেক্টিং পয়েন্টে স্ক্রুটা রেখে এবার বি থেকে এ এর দিকে মানে ক্লকওয়াইজ ঘোরাবো স্ক্রুটা। তাহলে স্ক্রুটাকে এই পয়েন্টে রেখে, এই কানেক্টিং পয়েন্টে রেখে ক্লকওয়াইজ ঘোরানো মানে কি? স্ক্রুটাকে স্ক্রিনের ভেতর দিকে ঢুকিয়ে দেওয়া। স্ক্রিনের ওপর হাত রেখে করলেই, মনে মনে করলেই ব্যাপারটা বোঝা যাবে যে এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে স্ক্রু ঘোরানো, মানে অ্যান্টি ক্লকওয়াইজ স্ক্রু ঘোরানো, মানে স্ক্রিন থেকে বাইরের দিকে স্ক্রুটা চলে আসবে। তাহলে তখন সি এর ডিরেকশনও পারপেন্ডিকুলার টু দ্য স্ক্রিন আউটওয়ার্ড। আর যদি বি ক্রস এ করি তাহলে স্ক্রুটা আস্তে আস্তে স্ক্রিনের ভেতরে ঢুকে যাবে। তাহলে সেটাও হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য স্ক্রিন, কিন্তু কি ইনওয়ার্ড। তাহলে এ ক্রস বি সেটাও সি ভেক্টর, আর বি ক্রস এ করলে সেটা কি হবে? সি এর উল্টো দিকের ভেক্টর, তার মানে কি হবে? মাইনাস সি ভেক্টর। তাহলে দুটো জিনিস জানলাম। প্রথম হচ্ছে এ ক্রস বি করলে নতুন একটা ভেক্টর পাবো, সেটা হচ্ছে সি ভেক্টর, আমি নাম দিয়েছি। সেই সি ভেক্টরটা এ আর বি দুটোর সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এইবার সেটা পারপেন্ডিকুলার ওপরের দিকে না নিচের দিকে, মানে স্ক্রিন থেকে পারপেন্ডিকুলার বাইরের দিকে না স্ক্রিনের ভেতরের দিকে, সেটা কিভাবে ডিসাইড করব? স্ক্রু দিয়ে। এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে স্ক্রু ঘোরাবো। যদি স্ক্রুটা স্ক্রিনের বাইরে বেরিয়ে আসে তাহলে মিউচুয়ালি পারপেন্ডিকুলার আউটওয়ার্ড দ্য স্ক্রিন। আর যদি বি ক্রস এ করি তাহলে দেখবো স্ক্রুটা স্ক্রিনের ভেতরে ঢুকে যাচ্ছে। তাহলে বি ক্রস এ করলে সি যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে স্ক্রিনের ভেতরের দিকে পারপেন্ডিকুলার। এবার আমরা জানি, প্রথমেই জেনেছি যে কোনো একটা ভেক্টর তাকে নেগেটিভ করে দিলেই তার ঠিক উল্টো ডিরেকশনে ভেক্টর পাই। আর এখান থেকে আমরা কি পেলাম? যে এ ক্রস বি করলে যে ভেক্টর পাচ্ছি, বি ক্রস এ করলে তার ঠিক উল্টো ভেক্টর পাচ্ছি। এ ক্রস বি করলে যদি আউটওয়ার্ড হয়, বি ক্রস এ করলে ইনওয়ার্ড। তার মানে এটা বুঝতে পারলাম যে এ ক্রস বি ইকুয়ালস টু কি? মাইনাস অফ বি ক্রস এ। তাহলে এ ক্রস বি যদি সি হয় তাহলে বি ক্রস এ হচ্ছে মাইনাস সি। আমার মনে হয় ইলাবোরেটলি যতটা বোঝানোর ছিল আমি খুব পরিষ্কারভাবে বলেছি। বোঝা না গেলে আমার মনে হয় যে এই পার্টটুকু আরেকবার শুনলে পরিষ্কার হয়ে যাবে, এবং খাতায় ছবি এঁকে করলে। এবং এই ছবিটাও যদি দেখা হয় তাহলে স্ক্রু না ঘুরিয়ে আমি যদি এটা করি, হাতকে যদি আমি এ থেকে বি এর দিকে সরাই তাহলে আমার যে বুড়ো আঙ্গুলের ডিরেকশন সেটা আমার সি এর ডিরেকশন হচ্ছে। তেমনি আমি যদি বি থেকে এ এর দিকে সরাই তাহলে আমার বুড়ো আঙ্গুলের ডিরেকশন হচ্ছে, সি এর ডিরেকশন হচ্ছে। এইভাবেও বোঝা যেতে পারে। আচ্ছা, ক্রস প্রোডাক্ট কিন্তু কমিউটেটিভ নয়। একটু আগে তাই দেখলাম যে এ ক্রস বি করলে সিটা যে ডিরেকশনে হয়, বি ক্রস এ করলে উল্টো ডিরেকশনে হয়ে যাচ্ছে। তাহলে সেটা কি হবে? সি হবে না, সেটা হবে মাইনাস সি। কারণ আমরা জানি যে কোনো ভেক্টরের উল্টো দিকের ভেক্টরটা হচ্ছে তার নেগেটিভ ভেক্টরটা। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এর ডিরেকশন একটা আরেকটার উল্টো। তাহলে এ ক্রস বি কে যদি সি দিয়ে লিখি তাহলে বি ক্রস এ কে মাইনাস সি দিয়ে লিখবো। কিন্তু ক্রস প্রোডাক্ট ডিস্ট্রিবিউটিভ হয়, তার মানে এ ক্রস বি প্লাস সি হচ্ছে এ ক্রস বি প্লাস এ ক্রস সি। কিন্তু মাথায় রাখতে হবে এ ক্রস বি লিখতে হবে, বি ক্রস এ লিখলে উল্টে যাবে। কিন্তু ক্রস প্রোডাক্ট অ্যাসোসিয়েটিভ নয়, মানে বি আর সি কে আগে ক্রস প্রোডাক্ট করে তার সাথে এর ক্রস প্রোডাক্ট করলে যা হবে, এ আর বি কে আগে ক্রস প্রোডাক্ট করলে তার সাথে সি এর ক্রস প্রোডাক্ট করলে কিন্তু অন্য জিনিস আসবে। তাহলে ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ না, উল্টে দিলে একই জিনিস পাই না। ক্রস প্রোডাক্ট ডিস্ট্রিবিউটিভ, আমি ছড়িয়ে যোগ করতে পারি, কিন্তু অ্যাসোসিয়েটিভ নয়। অর্থাৎ কাকে আগে ক্রস প্রোডাক্ট করছি সেটা ম্যাটার করে না তা নয়। আচ্ছা, এবার হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর রয়েছে তাদের ক্রস প্রোডাক্ট। খুব সহজ। আই ক্রস জে মানে আই থেকে জে এর দিকে স্ক্রু ঘোরাবো। আই থেকে জে এর দিকে স্ক্রু ঘোরালে সেটা কে এর দিকে বেরিয়ে আসবে, কারণ কেটা হচ্ছে আমার স্ক্রিন থেকে বাইরের দিকে। স্ক্রিন থেকে বাইরের দিকে আঁকলে তো আর দেখতে পাবো না 3 ডাইমেনশনে, তাই কাগজের ওপর ওটা আমি কোনাকুনি এঁকেছি। এই কোনাকুনি যে জেড অ্যাক্সিস এটা অ্যাকচুয়ালি স্ক্রিন থেকে বাইরের দিকে। তাহলে আই থেকে জে এর দিকে স্ক্রু ঘোরালে স্ক্রিন থেকে বাইরের দিকে চলে আসবে, তাহলে আই ক্রস জে হবে কে ভেক্টর। তেমনি জে থেকে কে এর দিকে স্ক্রু ঘোরালে আই এর দিকে যাবে স্ক্রুটা, তাহলে জে ক্রস কে হচ্ছে আই ভেক্টর। তেমনি কে থেকে আই এর দিকে স্ক্রু ঘোরালে, কে থেকে যদি আই এর দিকে স্ক্রু ঘোরাই তাহলে সেটা জে এর দিকে যাবে, তাহলে কে ক্রস আই হচ্ছে জে ভেক্টর। তেমনি উল্টে দিলে আবার মাইনাস হয়ে যাবে, জে ক্রস আই হচ্ছে মাইনাস কে, কে ক্রস জে হচ্ছে মাইনাস আই।
আর আই ক্রস কে হচ্ছে মাইনাস জে। এগুলো খাতায় নিজের হাতে ছবি এঁকে নিজের হাতে করলে খুব সুন্দর বোঝা যাবে। আর আরেকটা জিনিস খুব সুন্দর মনে রাখা উচিত, যে আই জে কে তো আমি বলেছিলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে সবসময়, এটা সবসময় সার্কুলার রুল ফলো করে। এই যে সার্কেলটা, সার্কেলে অ্যারোর দিকে গেলে হচ্ছে সবসময় পজিটিভ, আর অ্যারোর উল্টো দিকে গেলে নেগেটিভ। তাহলে অ্যারোর দিকে হচ্ছে আই জে আছে, তাহলে আই ক্রস জে করলে পাবো কে, কে ক্রস আই করলে পাবো জে, আর জে ক্রস কে করলে পাবো আই। আর অ্যারোর উল্টো দিকে করলে হবে নেগেটিভ, মানে আই ক্রস কে করলে পাবো মাইনাস জে, জে ক্রস আই করলে পাবো মাইনাস কে, আর কে ক্রস জে করলে পাবো মাইনাস আই। তাই এই অ্যারোটা খুব হেল্পফুল, এবং এটা সাইক্লিক। এক্স ওয়াই জেড, জেড এর পর আবার এক্স, অর্থাৎ আই এর পর জে, জে এর পর কে, কে এর পর আই, আই এর পর জে, জে এর পর কে, কে এর পর আই, এরকম সাইক্লিক। আচ্ছা, এটা তো হলো আই ক্রস জে করলে কে পাবো। নিজেদের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করি, খুব সহজ। দুটো আই ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। দুটো জে ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। দুটো কে ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। আর এদের ম্যাগনিটিউড কত, 1। এবং আমরা জানি, প্রথমেই দেখিয়েছি, যে এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থিটা। সাইন জিরোর ভ্যালু কত, 0। তাই দুটো ভেক্টরের নিজেদের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে কি হবে, 0, কারণ তাদের মাঝে অ্যাঙ্গেল 0, আর সাইন 0 0। তাই আই ক্রস আইও 0, জে ক্রস জেও 0, কে ক্রস কেও 0। সাধারণ, খুব সাধারণ জিনিস, বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজনই নেই। এইবার হচ্ছে, যদি আমাকে দুটো ভেক্টরকে কম্পোনেন্ট ফর্মে দিয়ে দেয়, তাহলে তাদের ক্রস প্রোডাক্ট কি করে করব। এই যে জিনিসটা আমি করেছি, এটাকে বলে ডিটারমিনেন্ট বার করা, যেটা ম্যাথামেটিক্সে রয়েছে। ম্যাথামেটিক্সে অনেক ইলাবোরেটলি ডিটারমিনেন্ট শিখতে হবে, কিন্তু এখানে শুধু ক্রস প্রোডাক্ট বার করার জন্য যেটুকু ডিটারমিনেন্ট জানা, সেটুকু জানলেই হবে। ইনফ্যাক্ট ডিটারমিনেন্ট না জানলেও চলবে, শুধু এইভাবে লেখাটাকে হচ্ছে ডিটারমিনেন্ট ফর্ম বলে, এটা জানলেই হবে। এই যে দুপাশে দাগ দিয়ে তিনটেকে লেখা, তিনটে লাইন করে লেখা, এটাকে বলে ডিটারমিনেন্ট ফর্মে লেখা। আচ্ছা, তাহলে কি কি ভেক্টর আছে আমার, এ ভেক্টর যেটা হচ্ছে এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এজেড কে ক্যাপ। বি ভেক্টর হচ্ছে বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বিজেড কে ক্যাপ। তাহলে এ ভেক্টরের এক্স ওয়াই জেড কম্পোনেন্ট হচ্ছে এক্স, এ ওয়াই, এ জেড। বি ভেক্টরের এক্স ওয়াই জেড কম্পোনেন্ট হচ্ছে বি এক্স, বি ওয়াই, বি জেড। এবার আমি এ ক্রস বি বার করব। কি করে করব, ডিটারমিনেন্ট বার করে। ডিটারমিনেন্ট বার করার জন্য তিনটে, এগুলো এই বরাবর বলা হয় রো, আর ওপর থেকে নিচে বলা হয় কলাম। তাহলে তিনটে রো আছে, তিনটে রোতে আমি তিনটে জিনিস লিখবো। প্রথম রোতে লিখবো হচ্ছে তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর, সেটাকে পরপর লিখবো। এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর, মানে আই জে কে। তার তলায় লিখবো তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর এ ভেক্টরের কম্পোনেন্টগুলো, কারণ প্রথমে এ ভেক্টর আছে, এ ক্রস বি যেহেতু, তাই প্রথমে এ ভেক্টরের কম্পোনেন্টগুলো লিখবো, তারপর বি ভেক্টরের কম্পোনেন্টগুলো লিখবো। এটা খেয়াল রাখতে হবে, আই ক্যাপের তলায় যেন এক্স এর কম্পোনেন্টগুলোই থাকে, জে ক্যাপের তলায় যেন ওয়াই এর কম্পোনেন্টগুলোই থাকে, আর কে ক্যাপের তলায় যেন জেড এর কম্পোনেন্টগুলোই থাকে। তাহলে প্রথম রোতে আই জে কে লিখবো, সেকেন্ড রোতে এক্স ওয়াই জেড এর এ ভেক্টরের কম্পোনেন্ট, অর্থাৎ প্রথম যে ভেক্টরটা থাকবে তার কম্পোনেন্ট, আর 3 নম্বর রোতে থাকবে সেকেন্ড যে ভেক্টরটা থাকবে তার কম্পোনেন্টগুলো এক্স ওয়াই জেড বরাবর। এইবার হচ্ছে এই গুণটা কি করে করে, খুব সহজ। ডিটারমিনেন্টের ফর্মুলা না জেনেও কি করে খুব সহজে এই হিসেবটা করা যায়, সেটাই আমি শুধু বলছি, ডিটারমিনেন্টের লটা বলছি না। সেটা হচ্ছে এইটা, এইটুকু শিওর যে প্রত্যেকটার সাথে, যেহেতু এ ক্রস বি একটা নতুন ভেক্টর, যেহেতু এটা ভেক্টর প্রোডাক্ট, আর এ ক্রস বি হচ্ছে একটা নতুন ভেক্টর, তাহলে এ ক্রস বি এর যে পার্টগুলো, টার্মগুলো, তাতে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপও অ্যাসোসিয়েটেড থাকবে। তাহলে প্রথম যে টার্ম, তার সাথে অ্যাসোসিয়েটেড ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ। আই ক্যাপ কোন অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে, এক্স অ্যাক্সিসকে। যেটা বলছি ভালো করে মন দিয়ে শুনতে হবে। প্রথম টার্মটার অ্যাসোসিয়েটেড ইউনিট ভেক্টর আই ক্যাপ, আই ক্যাপ কোন অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে, এক্স অ্যাক্সিসকে। আর সাইক্লিক ভাবে গেলে এক্স এর পরে ওয়াই, ওয়াই এর পরে কি, জেড। তাহলে আমি ইউনিট ভেক্টরে লিখেছি আই ক্যাপ, তার সাথে এ আর বি এর প্রথমে লিখবো ওয়াই, তারপর জেড, লিখে মাইনাস দিয়ে এ জেড বি ওয়াই, যা লিখেছি তার উল্টো। আবার বলছি, আই ক্যাপ হচ্ছে এক্স অ্যাক্সিসের রিপ্রেজেন্টেটিভ, তার সাথে এ এর কম্পোনেন্ট যেটা লিখবো সেটা লিখবো ওয়াই এর, আর বি এর কম্পোনেন্ট যেটা লিখবো সেটা লিখবো জেড এর, লিখে মাইনাস দিয়ে যেটা লিখেছি সেটা উল্টে দেবো, মানে এ ওয়াই বিজেড লিখলে মাইনাস বিজেড এ জেড বি ওয়াই। পরেরটা বোঝালে আরো ভালো বোঝা যাবে। যে কার রিপ্রেজেন্টেটিভ, ওয়াই অ্যাক্সিসের, তাহলে ওয়াই এর পরে কি, জেড, তাহলে এ জেড, জেড এর পরে কি আবার এক্স, তাহলে বি এক্স, তাহলে এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড। কে কার রিপ্রেজেন্টেটিভ, জেড অ্যাক্সিসের, তাহলে জেড এর পর এক্স, তারপর ওয়াই, মাইনাস দিয়ে যা লিখেছি তার উল্টো, এ ওয়াই বি এক্স। তাহলে প্রত্যেকটা ইউনিট ভেক্টর যার রিপ্রেজেন্টেটিভ, তার ঠিক পরের
এ আর বি এর কম্পোনেন্টটা হবে বাকি দুটো, এবং সাইক্লিক অর্ডারে। এটা যদি এক্স এর আই ক্যাপ যদি নিই, আই ক্যাপ যেহেতু এক্স এর রিপ্রেজেন্টেটিভ, তাহলে এ আর বি লিখবো হচ্ছে ওয়াই জেড মাইনাস দিয়ে এ জেড বি ওয়াই। তেমনি এটা যেহেতু ওয়াই এর রিপ্রেজেন্টেটিভ, এ আর বি এর কম্পোনেন্ট লিখবো জেড এক্স মাইনাস দিয়ে এক্স জেড। এটা যেহেতু জেড এক্স এর রিপ্রেজেন্টেটিভ, তাহলে তার ঠিক পরে লিখবো জেড এর পর কি হবে এক্স ওয়াই, এক্স বি ওয়াই মাইনাস দিয়ে কি লিখবো এ ওয়াই বি জেড, এ ওয়াই বি এক্স। ব্যাস এইটা মনে রাখলেই হবে, পুরো সাইক্লিক অর্ডার, মাঝখানে মাইনাস দিয়ে লিখতে হবে। তাহলে আমাকে ডিটারমিনেন্টের ফর্মুলা না জানলেও চলে। তাহলে এটাই হচ্ছে দুটো ভেক্টরের কম্পোনেন্ট ফর্মুলা দেওয়া থাকলে তার ক্রস প্রোডাক্ট কি হবে। এটা এত বড় দেখতে লাগছে, কিন্তু এগুলোর ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালু দিলে এগুলো তখন খুব ছোট হয়ে যাবে। এটা হয়তো 5, এটা হয়তো 11, এটা হয়তো 3, এরকম এ ওয়াই বি জেড এসব দিয়ে লেখা বলে এরকম অদ্ভুত লাগছে। আচ্ছা, এবার হচ্ছে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স কি ক্রস প্রোডাক্টের। ক্রস প্রোডাক্ট হচ্ছে আমাকে অ্যাক্সিয়াল ভেক্টর দেয় বা সিউডো ভেক্টর দেয়, যেখানে এ ক্রস বি যদি আমি সি পাই, এ ক্রস বি কিন্তু আমার দুটো পোলার ভেক্টর, দুটো পোলার ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে আমি কি পাই, অ্যাক্সিয়াল বা সিউডো ভেক্টর পাই, যেটা প্রথমেই আমি একদম বলেছিলাম, দুটো পোলার ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে অ্যাক্সিয়াল বা সিউডো ভেক্টর পাই। তার মানে আর ক্রস এফ হচ্ছে টর্ক, টর্ক যেটা সেটা হচ্ছে ডিস্টেন্স ক্রস ফোর্স। তাহলে এ ক্রস বি যদি সি হয়, তাহলে আর ক্রস এফ হচ্ছে টর্ক, টর্ক হচ্ছে একটা অ্যাক্সিয়াল ভেক্টর, যেটা পরে আমি দিয়েছি। আচ্ছা, 2D জিওমেট্রিতে এরিয়া বার করা যায় ক্রস প্রোডাক্ট দিয়ে, কারণ এই যে ট্রায়াঙ্গেলটা ও এ বি, ট্রায়াঙ্গেলের এরিয়া মানে কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এই যে হাইটটা, এই হাইটটা কি বি সাইন থিটা, কারণ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এ আর বি এর মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয়, আর এটা যদি বি হয়, তাহলে এটা পারপেন্ডিকুলার ড্র করেছি, তাহলে এটার লেন্থ হচ্ছে বি সাইন থিটা, এইটুকু লেন্থ হচ্ছে বি কস থিটা। তাহলে এইটুকু যদি বি সাইন থিটা হয়, আর এই গোটাটা হচ্ছে বেসটা হচ্ছে এ, তাহলে হাইট হচ্ছে বি সাইন থিটা, বেস হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি লিখতে পারি আমরা, যেহেতু এ বি সাইন থিটা মানে এ ক্রস বি এর ম্যাগনিটিউড। তাহলে ক্রস প্রোডাক্ট দিয়ে ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করতে পারলাম, গোটা প্যারালেলোগ্রামের এরিয়া বার করতে পারবো। দেখেই বোঝা যাচ্ছে গোটা প্যারালেলোগ্রামটা হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া ডাবল। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া যদি হাফ ইন্টু এ ক্রস বি হয়, তাহলে প্যারালেলোগ্রামের এরিয়া হবে জাস্ট এ ক্রস বি। এটা নিজের হাতে করে দেখলেই হবে, করে দেখানোর কোনো মানে হয় না। আচ্ছা, স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলে একটা জিনিস আছে, যেটা জাস্ট আমি শুধুমাত্র ইন্ট্রোডাকশন দিচ্ছি, খুব একটা প্রয়োজন লাগবে বলে মনে হয় না, একটা দুটো প্রবলেমে লাগলেও লাগতে পারে। খুব সাধারণ জিনিস, মন দিয়ে শুনলেই হবে। প্রথম কথা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট নামটাকে ভাঙি। ট্রিপল প্রোডাক্ট মানে তিনটে ভেক্টর অ্যাসোসিয়েটেড রয়েছে, তিনটে ভেক্টর দিয়ে প্রোডাক্ট বার করছি, এই জন্য ট্রিপল প্রোডাক্ট। আর স্কেলার কথাটা ডিনোট করছে যে এন্ড রেজাল্টটা একটা স্কেলার। তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্টে তিনটে ভেক্টর অ্যাসোসিয়েটেড থাকে এবং এন্ড রেজাল্টটা হয় একটা স্কেলার। তাহলে এন্ড রেজাল্ট যদি স্কেলার হয়, তাহলে অবভিয়াসলি আমাকে ক্রস প্রোডাক্টটাকে আগে করতে হবে অলওয়েজ। তাহলে বি ক্রস সি আগে করব, করে নতুন একটা স্কেলার ভেক্টর পাবো, সেই ভেক্টরটাকে আমি এ ভেক্টরের সাথে ডট করব, করে যেটা পাবো সেটা কি হবে, একটা স্কেলার, কারণ ডট প্রোডাক্ট হচ্ছে স্কেলার প্রোডাক্ট। তাহলে তিনটে ভেক্টর দিয়ে তার মাঝে যদি ডট আর ক্রস দিয়ে দেয়, এরকম ব্র্যাকেট যদি না দেয়, তাহলে আমাকে সবসময় ক্রস প্রোডাক্টটা আগে করতে হবে, কারণ ক্রস প্রোডাক্টটা আগে করলে আমি একটা নতুন ভেক্টর পাবো, সেই ভেক্টরটাকে বাকি ভেক্টরটার সাথে ডট করলে আমি রেজাল্টটা পাবো একটা স্কেলার। তাহলে কারণ স্কেলার ট্রিপল প্রোডাক্টের এন্ড রেজাল্টটা একটা স্কেলার হয়, বোঝা গেল। তাহলে আগে ক্রস প্রোডাক্টটা করতে হবে, তারপর ডট প্রোডাক্ট করতে হবে। মজাটা হচ্ছে এই যে এ ডট বি ক্রস সি লেখা রয়েছে স্কেলার ট্রিপল প্রোডাক্টের, মজা হচ্ছে আমি এ বি সি এর পজিশন চেঞ্জ না করে ডট আর ক্রসটাকে ইন্টারচেঞ্জ করতে পারি। বোঝা গেল কি বললাম, খুব সহজ। এ বি সি পরপর লিখেছি, এখানেও এ বি সি পরপর আছে, এদের পজিশন চেঞ্জ করিনি, শুধু ডট আর ক্রসটাকে ইন্টারচেঞ্জ করে দিয়েছি, করলে দুটো ইকুয়াল হয়। এটাকে কম্পোনেন্টে ভেঙে বিশাল বড় হিসেব করে দেখানো যায় যে দুটো সেম হয়, সেই হিসেব করে দেখানোর প্রয়োজন নেই, সেটা কাজে লাগবে না, কিন্তু এই প্রপার্টিটা মনে রাখতে হবে, কাজে লাগবে। স্কেলার ট্রিপল প্রোডাক্টের প্রপার্টি যেটা কাজে লাগবে একমাত্র, সেটা হচ্ছে তিনটে ভেক্টর আছে এ বি সি, তাদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট হচ্ছে এ ডট বি ক্রস সি। আমি এ বি সি এর পজিশন চেঞ্জ না করে জাস্ট ডট আর ক্রস সাইনটাকে ইন্টারচেঞ্জ করতে পারি, মানে এ ডট বি ক্রস সি হচ্ছে এ ক্রস বি ডট সি। এটাই হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্টের প্রপার্টি। এবং এইখানে যেমন ভেক্টর এ ক্রস বি
আমাকে একটা প্যারালেলোগ্রামের এরিয়া দেয়, তেমন স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমাকে একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপদের ভলিউম দেয়। এবং আমরা জানি ভলিউম একটা স্কেলার কোয়ান্টিটি, এবং স্কেলার ট্রিপল প্রোডাক্ট থেকেও আমরা একটা স্কেলার কোয়ান্টিটি পাই। খুব সাধারণ জিনিস। আচ্ছা, কিছু কিছু বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো ডট আর ক্রসের সাথে ইনভলভ, যেটা আমরা পরে যখন সেই সব চ্যাপ্টারগুলো শিখবো, যেমন ওয়ার্ক পাওয়ার এনার্জি বা রোটেশনাল মোশন, তখন আমরা এগুলো জানবো। এখানে আমি শুধু এক্সাম্পলের জন্য দিয়েছি। যেমন ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট। আমরা এতদিন জানতাম ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়ার্ক ডান, কিন্তু ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই ভেক্টর কোয়ান্টিটি। সুতরাং শুধু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বললে হবে না, আমাকে কোন ভেক্টর প্রোডাক্ট সেটাকেও স্পেসিফাই করতে হবে। এখানে হচ্ছে ডট প্রোডাক্ট। ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট করলে আমি ওয়ার্ক ডান পাই। তেমনই পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর ফোর্সের ক্রস প্রোডাক্ট করলে তবেই আমি টর্ক পাই। এখানে মাথায় রাখতে হবে আর ক্রস এফই হচ্ছে টর্ক, এফ ক্রস আর করলে টর্ক পাবো না। এফ ক্রস আর করলে যে টর্কটা পাবো সেটা হচ্ছে মাইনাস টাও, নেগেটিভ টর্ক, মনে থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ল্যামিস থিওরেম। এটা জাস্ট এটার প্রুফটাও ম্যাথামেটিক্সে দরকার হয়। এটা খুব কাজে লাগে, বিশেষ করে মেকানিক্সের চ্যাপ্টারে প্রবলেম সলভ করতে খুব কাজে লাগে। আমি শুধু প্রপার্টিটা লিখে রেখেছি যে তিনটে ভেক্টর যদি থাকে আর তাদের মাঝের অ্যাঙ্গেলগুলো যদি এরকম হয় যে F1 F2 মাঝে হচ্ছে A3, F1 F3 মাঝে আলফা টু, আলফা দিয়ে সরি এ না আলফা, আর F2 F3 মাঝে হচ্ছে আলফা 1, মাঝে কার মাঝে কি আছে জানার দরকার নেই। যে কোনো ভেক্টরের ঠিক উল্টো দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে যেটা সেটা, মানে F1 এর উল্টো দিকের অ্যাঙ্গেল আলফা 1, F2 এর উল্টো দিকের অ্যাঙ্গেল আলফা 2, আর F3 এর উল্টো দিকের অ্যাঙ্গেল আলফা 3 যদি হয়, তাহলে F1 বাই সাইন আলফা 1 ইকুয়াস টু F2 বাই সাইন আলফা 2 ইকুয়াস টু F3 বাই সাইন আলফা 3। এটা হচ্ছে প্রপার্টিটা, এটাকে বলে ল্যামিস থিওরেম। তাহলে F1 এর উল্টো দিকের অ্যাঙ্গেল আলফা 1, F2 এর উল্টো দিকের অ্যাঙ্গেল আলফা 2, আর F3 হচ্ছে উল্টো দিকে আলফা 3 হলে আমি এইটা লিখতে পারি F1 বাই সাইন আলফা 1 ইকুয়াস টু F2 বাই সাইন আলফা 2 ইকুয়াল টু F3 বাই সাইন আলফা 3। এটা মেকানিক্সে খুব কাজে লাগে। আচ্ছা, এখানে কিছু নিউমেরিক্যাল দেওয়া রয়েছে, সবকটা আমার মনে হয় না এক্সপ্লেন করতে হবে। এখানে দুটো ভেক্টর বলা রয়েছে, তাদের রেজাল্টেন্ট বার করতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়েছে জাস্ট। আচ্ছা, এটাও জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে হয়ে গেছে। 2 নম্বরটা বলার কিছু নেই, 3 নম্বরটা ফর্মুলা, 4 নম্বরটা একটা জিনিসই বলার আছে যে এই অ্যাঙ্গেলটা থিটা আর এই অ্যাঙ্গেলটাও থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা কেন হচ্ছে সেটা শুধু এক্সপ্লেন করে দিই। কারণ এই যে ইনক্লাইন প্লেনটা রাখা রয়েছে, এই যে ট্রায়াঙ্গেল আঁকা রয়েছে, এটা অ্যাকচুয়ালি একটা ইনক্লাইন প্লেন যার উপর একটা অবজেক্ট রাখা। প্রবলেমটা পড়লেই বোঝা যাবে। ইনক্লাইন প্লেনের যে বেস, তার সাথে ইনক্লাইন প্লেনটার অ্যাঙ্গেল কত? থিটা। ইনক্লাইন প্লেনের বেসের সাথে ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেল থিটা। এবার এই বেসের সাথে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, বেসের সাথে এমজি হচ্ছে পারপেন্ডিকুলার, আর ইনক্লাইন প্লেনের সাথে এমজি কস থিটা হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে এই ইনক্লাইন প্লেনের বেস আর ইনক্লাইন প্লেন এদের মাঝে অ্যাঙ্গেল থিটা, বেসের সাথে এমজি পারপেন্ডিকুলার আর ইনক্লাইন প্লেনের সাথে এমজি কস থিটা পারপেন্ডিকুলার। তাহলে বেস আর ইনক্লাইন প্লেনের মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাদের প্রত্যেকটার যে পারপেন্ডিকুলার তাদের মাঝের অ্যাঙ্গেলও কি হবে? থিটাই হবে। বেস আর ইনক্লাইন প্লেনের মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে বেসের যে পারপেন্ডিকুলার লাইন আর ইনক্লাইন প্লেনের যে পারপেন্ডিকুলার লাইন তাদের মাঝের অ্যাঙ্গেলও থিটাই হবে। বেসিক জিওমেট্রি থেকে আমরা এটা বলতে পারি দেখে। এই জন্য এই অ্যাঙ্গেলটা থিটা হলেও এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এবং যার সাথে অ্যাঙ্গেল করে সেটা সবসময় কস হয়, অন্যটা সবসময় সাইন হয়, মিউচুয়ালি পারপেন্ডিকুলার যেটা। ব্যাস, অ্যাকচুয়ালি এটাকেও কস হয় বলতে পারি। এই অ্যাঙ্গেলটা থিটা, তাই এটা কস থিটা। এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে এমজি কস 90 মাইনাস থিটা। আর এমজি কস 90 মাইনাস থিটা মানে কত? এমজি সাইন থিটা। এখানে আর বলার কিছু নেই। 5ও ফর্মুলা বলার কিছু নেই। ডিরেকশন কোসাইন বার করা হয়েছে। 6 পি কিউ বলে দিয়েছে, পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, টু পি প্লাস কিউ, তাদের ম্যাগনিচিউড বার করতে হবে। তাহলে প্রথমে পি আর কিউ যোগ করে নেব, নতুন যে ভেক্টরটা পাবো তার ম্যাগনিচিউড বার করবো। তারপর পি মাইনাস কিউ করে যে ভেক্টর পাবো তার ম্যাগনিচিউড বার করবো। তারপর টু পি প্লাস কিউ করে যে ভেক্টর পাবো তার ম্যাগনিচিউড বার করবো। আচ্ছা, 7এরটা তো কিছু বলার নেই ফর্মুলা। আচ্ছা, 7এরটাতে আমরা কিন্তু ট্রায়াঙ্গেল ব্যবহার করেছি, খেয়াল রাখতে হবে। আচ্ছা, ও পি বলা মানে হচ্ছে ও থেকে পি এর দিকে ডিরেকশন, পি কিউ বলা মানে হচ্ছে পি থেকে কিউ এর দিকে ডিরেকশন। এটা মাথায় রাখতে হবে। যদি এখানে কিউ পি বলতো তাহলে কিউ থেকে পি এর দিকে অ্যারো হতো। পি কিউ বলেছে বলে পি থেকে কিউ এর দিকে অ্যারো, বোঝা গেল? ও পি বলেছে মানে ও থেকে পি এর দিকে অ্যারো, ও কিউ বলেছে মানে ও থেকে কিউ এর দিকে অ্যারো। এবার সবকটা যদি আমি অ্যারোগুলো এঁকে ফেলি তাহলে আমরা দেখতে পাবো পরিষ্কার যে ট্রায়াঙ্গেল ল থেকে পাওয়া যাচ্ছে ওপি
প্লাস পি কিউ ইকুয়ালস টু ও কিউ, কারণ ওপি আর পি কিউ সেম ডিরেকশন, সেম সেন্সে আছে বা সেম ডিরেকশনে আছে, আর ও কিউ হচ্ছে অপোজিট সেন্সে বা অপোজিট ডিরেকশনে আছে। তাহলে ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করেছি, তারপর সেখান থেকে পি কিউ বার করেছি, হয়ে গেল। আচ্ছা 8-এরটাও ফর্মুলা, 9-এরটাও বোঝানোর কিছু নেই, শুধু এইটা এই cos 37 sin 37 এর ভ্যালুগুলো এইটা হয়, এটা মাথায় রাখতে হবে, মেকানিক্সের অনেক অঙ্কে কাজে লাগে। cos 37 হচ্ছে 4/5, sin 37 হচ্ছে 3/5, এই ভ্যালুগুলো মাথায় রাখতে হবে, প্রবলেমে কাজে লাগে। 10ও কিছু বলার নেই, 11ও কিছু বলার নেই, 12ও কিছু বলার নেই। আচ্ছা এখানে একটা জিনিস বলি, এখানে বলেছে দুটো ভেক্টর দিয়ে তার মাঝের অ্যাঙ্গেল বার করতে বলেছে, আমি সেই দুটো ভেক্টরকে নিয়ে ডট করে দিয়েছি। এবার কেউ বলতেই পারে যে আমি কেন ডট করলাম, ক্রস করেও তো বার করতে পারতাম। ডট করেছি বলে কস থিটা বেরিয়েছে, ক্রস করলে সাইন থিটা বেরিয়েছে। ডট করার একটাই কারণ, ডট প্রোডাক্ট করা সহজ, ক্রস প্রোডাক্ট করা একটু ঝামেলার, আর কোনো কারণ নেই। কারোর ইচ্ছে হলে সে ক্রস প্রোডাক্ট করে করতেই পারে, তাতেও এর অ্যান্সার 30 ডিগ্রি বেরোবে। ডট প্রোডাক্ট করা সহজ বলে এখানে ডট প্রোডাক্ট করেছি, আর কোনো কারণ নেই। আচ্ছা 13ও বলার কিছু নেই, 14ও কিছু নেই। যে ইউনিট ভেক্টর বার করেছি, যে কোনো একটা ভেক্টর বাই তার ম্যাগনিটিউড। তাহলে এ ক্রস বি ভেক্টরটা বার করে নিয়েছি, তার ম্যাগনিটিউড বার করে নিয়েছি, তাহলে এ ক্রস বি এর ডিরেকশনের ইউনিট ভেক্টরটা কি হবে? ভেক্টর ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। 15ও কিছু বলার নেই, 16ও কিছু বলার নেই, 17ও কিছু বলার নেই। এগুলো নিজের হাতে করে দেখলেই পরিষ্কার হয়। আচ্ছা এখানে এই জিনিসটা বলে দিই, যে কোঅর্ডিনেটের পয়েন্ট লোকেশন বলে দিয়েছে 1,2,-1, তাহলে এটাকে ভেক্টর রিপ্রেজেন্টেশন কি করে করব? 1 মানে 1 ইন্টু আই ক্যাপ মানে জাস্ট আই ক্যাপ, 2 ইন্টু জে ক্যাপ মানে 2 জে ক্যাপ, আর -1 ইন্টু কে ক্যাপ মানে মাইনাস কে ক্যাপ। এইটা হচ্ছে ও এ মানে অরিজিন থেকে এ ভেক্টর। তেমনি বি পয়েন্ট বলেছে 3, 2, 2, তাহলে অরিজিন থেকে বি এর যে রেডিয়াস ভেক্টরটা হবে সেটা হবে 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 জে ক্যাপ 2 কে ক্যাপ। এখানে হচ্ছে যেমন আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা হবে 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। ব্যাস, ও এ ও বি পেয়ে গেছি, তাহলে এবি বার করে ফেলবো ওই ভেক্টর ট্রায়াঙ্গেল ল দিয়ে। তাহলে এই হচ্ছে আমার ভেক্টরের লেকচার। হয়তো লেকচারটা অনেক বড় হয়ে গেছে, আমি এখনো জানি না কতটা বড় হয়েছে, তবে ভেক্টরটা প্রচন্ড ভালোভাবে শিখতে হবে, কারণ এখনো অবধি আমরা কিন্তু ম্যাথামেটিক্সই শিখে যাচ্ছি। ভেক্টরও ম্যাথামেটিক্সের মধ্যে পড়ে, এরারের ক্যালকুলেশনও ম্যাথামেটিক্সের মধ্যে পড়ে। প্রথমে বেসিক ম্যাথামেটিক্স শিখেছি, এরপর কিন্তু আমরা একদম হার্ডকোর ফিজিক্সে ঢুকে যাব। এর ঠিক পরেই আমরা মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ প্লেন, লজ অফ মোশন, ফোর্স, ফ্রিকশন, একদম হার্ডকোর ফিজিক্সে ঢুকে যাব। সুতরাং এই অবধি আমরা ম্যাথামেটিক্সটা ভালো করে শিখে নিলাম, এইটা ভালো করে শেখা দরকার, কারণ এর প্রচুর অ্যাপ্লিকেশন আমাদের কাজে লাগবে ফিজিক্সের বিভিন্ন প্রবলেম সলভ করতে।